তাহলে চলো শুরু করি আজকের আলফা নিউমেরিক সিরিজ তার সেকেন্ড পার্ট। আজকে যেটা আমরা করব ম্যাক্সিমামটাই থাকবে, পুরোটাই বলতে গেলে মেন্স লেভেলের কন্টেন্ট আমরা করবো আজকে। আলফা নিউমেরিক সিরিজের মেন্স লেভেলের টপিক কিছু আমরা দেখব। আচ্ছা, তার আগে বলো, কারোর কোনো ডাউটস আছে নাকি? লাস্ট ক্লাসে যা কিছু করলাম তার উপর কোনো ডাউটস আছে নাকি? ডাউটস নেই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আছে, বলছি ওই র্যাঙ্কিং অর্ডার যে 27 হিসেবে ধরছিল, মানে অ্যালফাবেট তো 26টা হয়, ওই হুম, র্যাঙ্কিং অর্ডারে 27 ওইখানটা বুঝতে পারছি না। দেখো অ্যালফাবেট আমার 26টা হয়, ঠিক আছে। টোটাল অ্যালফাবেটস আমার হয় 26, ঠিক আছে, 26টা হয়। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কোনো সন্দেহ করার জায়গাও নেই। হুম। কিন্তু যখন আমরা কি করছি, যখন রিভার্স র্যাঙ্কিং বার করছি রিভার্স সাইড থেকে, অর্থাৎ জেড এর নর্মাল র্যাঙ্কিং কত? 26 একদম লাস্ট। কিন্তু উল্টো দিক দিয়ে যদি চেক করি তাহলে জেড তখন কি হচ্ছে? জেড তখন ফার্স্ট র্যাঙ্কিং হচ্ছে, তাই কি না? ফার্স্ট হচ্ছে তো। উল্টো দিক দিয়ে যদি চেক করি তখন হ্যাঁ হ্যাঁ। উল্টো কাউন্টিং এ ফার্স্ট হচ্ছে জেড। আচ্ছা, এবার এইটা কি করে বার করছো? মানে ফরওয়ার্ড র্যাঙ্কিং যদি 26 হয় তাহলে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং ফার্স্ট, এটা কি করে বার করবো? সেটার জন্য একটা টেকনিক হচ্ছে, আমরা 27 থেকে ফরওয়ার্ড র্যাঙ্কটাকে মাইনাস করে দেবো। এই জন্যই আমরা 27টাকে ধরা হয়। 27 থেকে ফরওয়ার্ড র্যাঙ্কটা মাইনাস করে দিলে আমরা কি পেয়ে যাব? আমরা ব্যাকওয়ার্ড র্যাঙ্ক যেটা সেটা পেয়ে যাবো। ব্যাকওয়ার্ড সাইড থেকে যে র্যাঙ্ক আসছে, ব্যাকওয়ার্ড র্যাঙ্ক। এই ব্যাকওয়ার্ড র্যাঙ্কটা বের করার জন্য আমি 27 হিসেবে ধরবো শুধু। ইয়েস ইয়েস, একমাত্র ওইটাই হচ্ছে পারপাস, আর কোনো পারপাস নেই এটা, ঠিক আছে। ঠিক আছে। আর কোনো ডাউট কারণ? ওকে, আমরা তাহলে আজকে টপিকে ঢুকে পড়ি। এর পরে পড়ে আছে 4170, মানে এখান থেকে এটা এখানে আসছে, ঠিক আছে। জায়গা হলো না বলে নিচে করে দিলাম। এটা হচ্ছে একটা পুরো সিরিজ। এবার এর উপর কোয়েশ্চেন থাকবে। Hmm. Key is placed at the last. এটা আমাকে একটা কোশ্চেন করেছে, ভালো করে কোশ্চেনটা পড়ো। এর মানে একটা সিরিজ দেওয়া আছে, তারপর নিচে কিছু কন্ডিশন বলেছে। বলেছে
if H is placed second from the left of each word preceded by odd number, মানে এমন এমন ওয়ার্ড, দেখো পুরো সিরিজটা দেখো, কিছু নাম্বারস আছে আর কিছু ওয়ার্ডস আছে, এইভাবেই কম্বিনেশনটা করা আছে। তো বলেছে অড নাম্বার দ্বারা প্রিসিড করে এরকম ওয়ার্ডস এর ক্ষেত্রে যদি লেফট সাইড থেকে সেকেন্ড প্লেসে এইচ রাখা হয় and k is placed at the last of each word preceded by even number, মানে ইভেন নাম্বার দ্বারা প্রিসিড করে এরকম ওয়ার্ডস এর লাস্ট যদি কে রাখা হয়, তাহলে হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস আর পসিবল। এখানে কি করতে হবে, ধরো এইচ যদি পুট করতে হয়, এই ধরো সি, তো সি এর পর সেকেন্ড পজিশন এইখানে এইচ পুট হবে, মানে সি এইচ এ এম পি এরকম হবে। কে যদি লাস্টে পুট করতে হয় তাহলে করে কি হবে, এস টি এ আর, তার লাস্টে কে পুট হবে এরকম করে। এবার আমাকে একটু বলো দেখি, বলো দেখি, না আমি বলে দিচ্ছি, দেখো প্রথমেরটা বলেছে এইচ কখন পুট করব সেকেন্ড পজিশনে, যখন হচ্ছে প্রিসিডেড বাই অ্যান অড নাম্বার, অড নাম্বার দ্বারা যখন হচ্ছে তখন আমরা এইচ পুট করবো, ঠিক আছে। যখন অড নাম্বার দ্বারা হবে তখন আমরা সেকেন্ড পজিশন ফ্রম দ্য লেফট এন্ড আমরা কি পুট করব, এইচ পুট করব, ঠিক আছে, করি তাহলে। তো অড নাম্বারের মানে কোন ওয়ার্ডের আগে অড নাম্বার আছে এরকম কি কি আছে? দেখো ক্যাম্প একটা ওয়ার্ড আছে যার আগে অড নাম্বার আছে 3145, তারপরে অড নাম্বার 2385, মানে সেম একটা আছে, ঠিক আছে। তারপরে দেখো এগুলো সব বাকিগুলো ইভেন নাম্বারই আছে। তো ক্যাম্পের যদি সেকেন্ড পজিশনে এইচ রাখা হয় তাহলে ওয়ার্ড কি হচ্ছে, সি এইচ এ এম পি। তো বলো এটা একটা মিনিংফুল ওয়ার্ড হচ্ছে কিনা? অবশ্যই এটা একটা মিনিংফুল ওয়ার্ড হচ্ছে, কিন্তু সেম, সেম এর যদি সেকেন্ড পজিশনে এইচ রাখা হয় তাহলে করে কি হচ্ছে, তাহলে করে তোমার দাঁড়াচ্ছে এস এইচ এ এম ই, সেম, এটাও একটা মিনিংফুল ওয়ার্ড হচ্ছে। তাহলে দুটোই আমি কিন্তু এখান থেকে মিনিংফুল আপাতত পেলাম। তো এবার সেকেন্ড পার্টে চলে যাই। বলেছে ইফ কে ইজ প্লেসড অ্যাট দ্য লাস্ট অফ ইচ ওয়ার্ড প্রিসিডেড বাই ইভেন নাম্বার, ইভেন নাম্বার দ্বারা যেগুলো হচ্ছে সেগুলোর লাস্টে কে বসাতে হবে। ইভেন নাম্বার কোথায় আছে, 7314 ইভেন নাম্বার, টি এইচ আই এন থিন, তাহলে এর লাস্টে বসে দেবো কে, তাহলে টি এইচ আই এন কে, থিঙ্ক, এটা যদি বসাই তাহলে এটাও কিন্তু দেখো মিনিংফুল হচ্ছে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে এস টি এ আর কে হবে, এই 231 এটাও তোমার হচ্ছে কি ইভেন নাম্বার, তাহলে এস টি এ আর এটা হবে, তাহলে এস টি এ আর, তারপরে হচ্ছে কে, স্টার্ক, স্টার্ক একটা মিনিংফুল ওয়ার্ড হয়, হবে। আচ্ছা, 4176 এটা একটা ইভেন নাম্বার, এবার লাস্ট আছে এ বি এল ই, এ বি এল ই কে, যদি লাস্টে কে বসে এইটা কিন্তু আমার মিনিংফুল ওয়ার্ড হচ্ছে না। তো কটা মিনিংফুল পাচ্ছি, 1 2 3 4, চারটে ওয়ার্ড হচ্ছে, 4 ওয়ার্ডস পসিবল। বোঝা গেল কিভাবে করতে হবে এই জিনিসগুলো? ইনস্ট্রাকশনটাকে ফলো করে আমাকে সেই ইনস্ট্রাকশন মতন কাজ করতে হবে, যেমন বলেছে তেমন শুধু মান্য করে দিতে হবে, আর কিচ্ছু না। গট ইট? আচ্ছা, আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনটা করি এবারে একটু।
কোশ্চেনটাকে পড়ো, এটা বড় আছে কোশ্চেনটা এবং কমপ্লিকেটেডও আছে। বলা হচ্ছে ইফ অল লেটার্স উইথিন সেম ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ডের মধ্যে যে লেটার গুলো, সেই লেটার গুলোকে ওয়ার্ডের ভেতরেই কি করা হচ্ছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রথমে সাজিয়ে নেওয়া হচ্ছে। অ্যান্ড thus নিউলি ফর্মড ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ইন ডিকশনারি অর্ডার। এবার এরকম করে যে নতুন ওয়ার্ডস গুলো তৈরি হলো, সেইগুলোকে দেখাচ্ছে আমরা আবার ডিকশনারি অর্ডারে সাজিয়ে লিখছি। দেন হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেট, তাহলে ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজে কতগুলো লেটারের গ্যাপ আছে বিটুইন থার্ড লেটার অফ সেকেন্ড ওয়ার্ড, মানে সেকেন্ড ওয়ার্ড যেটা থাকবে তার থার্ড লেটারের মধ্যে, অ্যান্ড সেকেন্ড লেটার টু দ্য ফোর্থ ওয়ার্ড যেটা হবে তার সেকেন্ড লেটারের মধ্যে কি কি গ্যাপ হচ্ছে, এটা আমাকে জানতে চাইছে। তো এটা আমাদেরকে একটু ধরে ধরে করতে হবে। প্রথমে আমরা এখানে ওয়ার্ড গুলো আগে লিখে নিচ্ছি, দেখো ক্যাম্প থিন সেম। আগে আমি এখানে ছোট করে লিখে নিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, বারবার পেজ সুইচ করাটা খুব ডিফিকাল্ট। ক্যাম্প থিন সেম, আর কি কি ছিল, স্টার ছিল এন্ড অ্যাবেল ছিল, STAR এন্ড ABL এইটা ছিল, ঠিক আছে। ফার্স্ট ইনস্ট্রাকশন কি বলেছে আমাকে, বলেছে প্রথমে আমাকে বলেছে যে ইফ অল লেটার্স বিটুইন দ্য সেম ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রথমে সাজিয়ে নিতে হবে কোনগুলোকে, অল লেটার্স উইথিন দ্য সেম ওয়ার্ডস। ওকে, তো চলো ট্রাই করি। প্রথমে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি সাজাই তাহলে কি হবে, এখানে এ দিয়ে স্টার্ট হবে, এ দিয়ে। চলো প্রথমে আমরা স্টার্টিং গুলো দেখবো, শুধু স্টার্টিং লেটার গুলোতে ফোকাস করবো, পুরোটাকে সাজানোর দরকার নেই। কেন, পরে আমার আরো কাজ আছে। কি বলেছে পরেরটা, নিউলি ফর্মড ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ইন ডিকশনারি অর্ডার। এবার নতুন যে ওয়ার্ডস গুলো তৈরি হবে সেটাকে আবার আমাকে ডিকশনারি অর্ডারে সাজাতে হবে। ডিকশনারি অর্ডারে সাজানোর জন্য আমার কি দরকার, আমার ফার্স্ট লেটারের প্রেফারেন্সটা বেশি দরকার, ঠিক আছে। ফার্স্ট লেটার যদি কোনো জায়গায় কমন চলে আসে, যেটা আই থিঙ্ক এটা আমি আগের দিন বলেও ছিলাম ডিকশনারি অর্ডারের ব্যাপারটা, ফার্স্ট লেটার যদি কোনো জায়গায় কমন চলে আসে, মানে যখন দুটো দুটো ওয়ার্ডই যদি ধরো এ দিয়ে স্টার্ট হলো, বা দুটো ওয়ার্ডই যদি বি দিয়ে স্টার্ট হয়, ইন দ্যাট কেস আমরা কি করব, আমরা তখন সেকেন্ড লেটারটাকে দেখে ট্রাই করবো। ওকে, করা যাক। তো যে কারণে আমরা শুধু ফার্স্ট লেটার গুলো এখন ফোকাস করছি। আচ্ছা, এটাতে ফার্স্ট লেটার কি হবে আমাকে কেউ একজন বলো দেখি। এইচ হবে। এইচ হবে, ওয়েল ডান। এটাতে অবশ্যই বোঝা যাচ্ছে এ দিয়ে স্টার্ট হবে, এটাও আমার এ দিয়ে স্টার্ট হবে, এবং এটা তো এ দিয়ে স্টার্ট হচ্ছে অলরেডি দেখাই আছে, ঠিক আছে। তো এ দিয়ে দেখো অনেকগুলো কমন চলেছে, তাহলে এইগুলোতে আমি সেকেন্ড লেটার গুলোকেও দেখে নেবো যাতে করে আমি বুঝতে পারি। তো এখানে দেখো সেকেন্ড লেটার তোমার হওয়া উচিত সি হওয়া উচিত। এখানে বলো সেকেন্ড লেটার কি হবে, ই হবে। ই হবে, ভেরি গুড। আচ্ছা, এখানে সেকেন্ড লেটার হওয়া উচিত আমার কি হওয়া উচিত বলো, আর হওয়া উচিত, এখানে আর হওয়া উচিত, আর এখানে বি হওয়া উচিত, বোঝাই যাচ্ছে। তো এবার আমার চাই কি, এবার আমি পেয়ে গেলাম মোটামুটি একটা আন্দাজ হয়ে গেল। এবার চাই এগুলোকে ডিকশনারি অর্ডারে সাজানো হবে। দেন হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেট বিটুইন দ্য থার্ড লেটার, মানে ডিকশনারি অর্ডারে থার্ড লেটারটা আমার চাই। কোন ওয়ার্ড এগুলো পরে দেখবো, আগে থার্ড লেটারটা আমার চাই। এই সরি সরি সরি, এক ভালো করে বুঝবো। হাউ মেনি লেটার্স আর ইন ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ বিটুইন থার্ড লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড, মানে ওয়ার্ডটা আমার চাই সেকেন্ড, এই ওয়ার্ড আর লেটার এগুলোর মধ্যে কিন্তু কনফিউজ হলে চলবে না, সেকেন্ড ওয়ার্ড চাই। অ্যান্ড সেকেন্ড লেটার টু দ্য ফোর্থ ওয়ার্ড, এই ফোর্থ ওয়ার্ডটা আমার চাই। অর্থাৎ দুটো ওয়ার্ডকে নিয়ে আমার টার্গেট, একটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ড, একটা হচ্ছে ফোর্থ ওয়ার্ড। তাহলে এই যে ডিকশনারি অর্ডারে সেকেন্ড ওয়ার্ড কোনটা হবে, ফোর্থ ওয়ার্ড কোনটা হবে, এটা আমরা বুঝতে পারবো আরামসে। তো বাকি সব কটাকে সাজিয়ে লেখার এই কারণে আমার দরকার পড়লো না, সময় বাঁচালাম। স্মার্টনেস, এই স্মার্টনেসটাই তোমাকে হেল্প করবে এক্সামে। তো সেকেন্ড ওয়ার্ড কোনটা হওয়া উচিত, তোমরা নিজেরা বলো তো কোনটা সেকেন্ড ওয়ার্ডে যাওয়া উচিত ডিকশনারি অর্ডারে সাজালে পরে। ক্যাম্পটা। এইটা হওয়া উচিত, ওয়েল ডান, AC। তো এটা এটা তাহলে এইটাকে আমি এবার পুরোপুরি সাজিয়ে নিচ্ছি, তাহলে এবার বাকিটা সাজিয়ে নেবো, ACMP। এইটা হচ্ছে আমার হয়ে গেল সেকেন্ড ওয়ার্ড, চলো ঠিক আছে, এটা আমার সেকেন্ড ওয়ার্ড। সরি, হ্যাঁ সেকেন্ড ওয়ার্ড, এটা হয়ে গেল সেকেন্ড ওয়ার্ড, ভালো কথা। আচ্ছা, এবার বলছে ফোর্থ ওয়ার্ড কোনটা হবে, থার্ড বাদ দিয়ে ফোর্থ, এরপরে কোনটা আসা উচিত আমাকে বলো দেখি। স্টার। স্টার, মানে এইটা হওয়া উচিত, তার হবে। BCER, অবশ্যই এটা হওয়া উচিত। তাহলে এটাকে আমি পুরো সাজিয়ে নেবো, কি হবে, ARST হবে, ARST হবে। এটা হয়ে গেল আমার কত, এটা হয়ে গেল আমার ফোর্থ ওয়ার্ড। এবার আমাকে লাস্ট কি বলেছে, সেকেন্ড ওয়ার্ডের থার্ড লেটার চাই। তো সেকেন্ড ওয়ার্ডের থার্ড লেটার কোনটা আসছে, এখান থেকে আমি পাচ্ছি এম পাচ্ছি, ভেরি গুড। আর এখানে বলেছে ফোর্থ ওয়ার্ডের সেকেন্ড লেটার, ফোর্থ ওয়ার্ডের সেকেন্ড লেটার এখান থেকে কোনটা পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি আর। এবার কি জিজ্ঞেস করেছে, যে
how many letters are there in the English alphabetical series between এই থার্ড লেটার আর সেকেন্ড লেটার, মানে এই এম আর আর এর মধ্যে ইংলিশ অ্যালফাবেট ওয়াইজ কটা লেটারের গ্যাপ হচ্ছে এটা আমাকে জানতে চেয়েছে। সিম্পল। নর্মালি কটা গ্যাপ হচ্ছে, এম এর পর এন, ও, পি, কিউ, তারপরে আর, অর্থাৎ তোমার 4টে লেটারের গ্যাপ হচ্ছে, 4 লেটার। কিন্তু এটাকে এরকম ধরো আজকে তো এটা 4টে আছে বলে আমরা পেয়ে গেলাম, কিন্তু নর্মালি যদি অনেক বড় যদি গ্যাপ হয়, ধরো এম এসছে আর ধরো এক্স এসছে, তাহলে কি আমরা বসে বসে গুনবো এম এন ওপি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ এরকম করে গুনবো? গুনবো না। তার জন্য একটা ছোট্ট উপায় আছে, সেটা কি, আমাদেরকে লেটারের র্যাঙ্ক গুলো মনে রাখতে হবে। আর এর লেটার র্যাঙ্কিং কত, 18, এম এর লেটার র্যাঙ্কিং কত, 13। এবার 18 আর 13-র মধ্যে ডিফারেন্স করে দেবো, 18 আর 13-র মধ্যে ডিফারেন্স করব, যেটা আসবে সেটার থেকে আরো এক কমিয়ে দেবো। 18 থেকে 13 মাইনাস করলে 5 হয়, 5 থেকে 1 মাইনাস করলে 4, তো 4-এর হচ্ছে গ্যাপ থাকবে। এইভাবে বার করে নিতে পারবো আমরা। বোঝা গেল? এটা জানো আমাকে, সবাই বুঝতে পারলে নাকি? হ্যাঁ। বুঝতে পেরেছো? ওকে। হ্যাঁ। ওকে, ঠিক আছে। আসছি আমরা ওয়ান বাই ওয়ান, আরো কিছু কোশ্চেন আছে সেগুলো তো জাম্প করবো। এই কোশ্চেনটাই কি বলেছে, বলেছে ইফ ওয়ান ইজ অ্যাডেড টু ইচ অড ডিজিট, ভালো করে বলবো, অড নাম্বার আর ডিজিট দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। বলা হয়েছে ওয়ান ইজ অ্যাডেড টু ইচ অড ডিজিট অ্যান্ড ওয়ান ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ ইভেন ডিজিট, মানে অড ডিজিট থেকে ওয়ান প্লাস করব, আর ইভেন ডিজিট থেকে ওয়ান কি করব, আমি এখান থেকে মাইনাস করব, ঠিক আছে, of every number, প্রত্যেকটা নাম্বারের যতগুলো আছে সেগুলো। Then how many such newly formed 4-digit numbers are there which are having 3 or 4 prime numbers? মানে প্রাইম নাম্বারস তো বলবো না, প্রাইম ডিজিটস বলবো, মানে নাম্বারস বলবো না, প্রাইম ডিজিটস বলবো, এটা লিখতে ভুল, প্রাইম ডিজিটস বলবো। হুম, ওকে। মানে প্রত্যেকটা যে নাম্বার আছে, নাম্বারগুলো কি কি আছে আমি বলে দিই এখানে। 3145 ছিল, 3145, 7314, 7314, আর 2385, তারপরে ছিল এখান থেকে 2318, তারপরে ছিল এখান থেকে 4176, এগুলো হচ্ছে নাম্বার ছিল, তাই তো? এবার আমাকে কি করতে হবে, আমাকে ইনস্ট্রাকশন ওয়াইজ এবার কিছু কাজ করতে হবে।
কিছু কাজ আমাকে করতে হবে। কি কাজ করতে হবে? আমাকে বলছে 1 is added to each odd digit, প্রত্যেকটা odd ডিজিটের সঙ্গে 1 অ্যাড করতে হবে। তো এখানে odd ডিজিটের সঙ্গে 1 অ্যাড করি। দেখো 3 এর সঙ্গে 1 যোগ করব 4 হবে, 1 এর সঙ্গে 1 যোগ করলে 2 হবে, আবার 5 এর সঙ্গে 1 যোগ করলে 6 হবে। ইভেন ডিজিট থেকে কি করব? 1 মাইনাস করবো, 4 এর থেকে আমি 1 মাইনাস করবো, 3 হবে। তাহলে এটা হলো 4 2 3 6। আই হোপ বুঝতে পারছো কি জিনিসটা ফলো করছি। এটা 8 হবে, এটা 4 হবে, এটা 2 হবে, এটা ইভেন আছে তাই 1 মাইনাস করলে এটা 3 হবে। ওকে, এটা একটা হলো। আচ্ছা, এটা ইভেন আছে, মাইনাস করব 1 হবে, এটা যোগ করব 4 হবে, এটা আবার মাইনাস করব 7 হবে, এটা আবার যোগ করব আমার 6 হবে, 1 4 7 6 হবে। এটা কি করব? এটা মাইনাস করব 1 হবে, এটা অ্যাড করব 4 হবে, এটা অ্যাড করব তোমার 2 হবে, এটা মাইনাস করব তোমার 7 হবে। দেখে নাও কোথাও আমি ভুল যদি করি আমাকে আটকাবে। এটা 5 হবে, এটা আমার কি হবে? এটা আমার তোমার হচ্ছে এটা আমার এখান থেকে 2 হবে, এটা আমার এখান থেকে কত হবে? এটাও আমার এখান থেকে তোমার 8 হবে, এটা হয়ে যাবে এখান থেকে 5 হবে। ক্লিয়ার? আই হোপ কমপ্লিট হয়ে গেল পুরো ব্যাপারটা। দিয়ে 4 এর থেকে তো 1 বিয়োগ হবে। ওয়েল ডান। যাক, নোটিস করেছে, ভেরি নাইস। আমি কিন্তু এভাবে চেক করবো মাঝে মাঝে যে সবাই অ্যাটেনশন দিচ্ছে নাকি। তো 4 থেকে 1 এটা মাইনাস হবে, এটা 3 হবে। ওকে, তাহলে এবার আমাকে কি চেয়েছে? এবার যে হাউ মেনি সাচ নিউলি ফর্ম 4 ডিজিট নাম্বারস আর দেয়ার হুইচ আর হ্যাভিং 3 অর 4 প্রাইম ডিজিটস, মানে এই যে ডিজিটস গুলো বেরিয়েছে, 3টে অথবা 4টে প্রাইম ডিজিট থাকবে। হুম, এটা আমাকে জানতে হবে। তো এখানে আমি কটা প্রাইম নাম্বার পাচ্ছি, প্রাইম প্রাইম ডিজিটস আছে এখানে? 2 একটা আছে, 3 একটা আছে, দুটো আছে। আর বাকি 4 আর 6 তো হবে না, তাই এটা আমার হবে না। এখানে 2 আর 3 জাস্ট দুটোই আছে, 8 আর 4 তো হবে না, এটাও হবে না। এখানে কি কি আছে? এখানে কেবলমাত্র 7ই দেখো প্রাইম আছে, এটাও হবে না। এইখানেও দেখো শুধুমাত্র 2 আর 7 আছে, এটাও হবে না। এইটা হয়ে যাবে মনে হচ্ছে, 2 আসছে, 3 আসছে, 5 আসছে। এটা নেই, বাট এটা আমার হয়ে যাবে, কারণ এখানে 3টে প্রাইম ডিজিট পাচ্ছি। 3টে প্রাইম ডিজিটস আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। আমাকে বলেছে 3টে অথবা 4টে হতে হবে। তো অনলি ওয়ান, একটাই কন্ডিশন এরকম 2 আসছে। 3 1 8 টা হবে না? ও হ্যাঁ, হবে না। 2318, না এটা হবে না, কারণ দেখো এখানে দেখো 4 তো প্রাইম নাম্বার নয়, 1ও কিন্তু প্রাইম নাম্বার নয়। প্রাইম নাম্বার স্টার্ট হয় 2 থেকে, 2 3 5 7 11 13 এরকম করে চলতে থাকে। অড নাম্বার প্রাইম নাম্বার কিন্তু আলাদা। প্রাইম নাম্বার হচ্ছে তারা যে নাম্বারস গুলোকে কেবলমাত্র এক এবং সেই নাম্বারটার নিজের নিজস্ব যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে বিভাজ্য, অর্থাৎ 2 হলে 2 এবং 1 দ্বারাই বিভাজ্য। 7 7 এবং 7 কেবলমাত্র 7 এবং 1 দ্বারা বিভাজ্য, এগুলোকে বলা হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ওকে, বুঝতে পেরেছো সবাই এই কোশ্চেনটা তাহলে কি অ্যাপ্রোচ করলাম? তাহলে বুঝতেই পারছো যে ইনস্ট্রাকশন যদি দেওয়া থাকে এরকম করে কিছু, সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করে করে শুধু করতে হবে। আদার্স কিন্তু কোনো ঝামেলা নেই, হ্যাঁ কি না? কেবলমাত্র ইনস্ট্রাকশন ফলো করে করে আমাকে যেমন অর্ডার দেবে সেরকম চলতে হবে। দ্যাটস ইট। এইটার মানে কি বলেছে দেখ, বলেছে ইফ অল অ্যালফাবেটস আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যাজ আ সেম সিকোয়েন্স, মানে ভালো করে দেখবো জিনিসটা কি বলতে চেয়েছে। মানে এই দেখো CAMP, এখানে 4টে অ্যালফাবেট, এখানে 4টে, এখানে 4টে, এখানে 4টে, এখানে 4টে, মোট 4 5 20টা অ্যালফাবেট আছে। এবার বলছে যে এই প্রত্যেকটা অ্যালফাবেট গুলোকে অ্যালফাবেটিক অর্ডারে সাজাতে হবে। মানে সবার আগে কে আসবে? এ আসবে। এবার কটা এ আছে দেখো, কটা এ আছে এখানে? একটা এ আছে, দুটো এ আছে, তিনটে এ আছে, 4টে আছে, তাহলে পরপর 4টে এ। এটা হয়ে গেল শুরু, ঠিক আছে। তারপরে এবার এরপরে বি আসা উচিত। বি কটা আছে? বি একটাই আছে, তো বি বসলো। তারপরে সি আসা উচিত। সি কটা আছে? এখানে একটা আছে, আর কোথাও নেই, সি একটাই বসলো। এরকম করে পুরো এগুলোকে সাজিয়ে লিখতে হবে অ্যালফাবেটিক অর্ডারে। তো এটা করলাম। তারপরে কি জিজ্ঞেস করেছে? বলে যদি অ্যালফাবেটিক অর্ডার সাজিয়ে লেখা হয় অ্যাজ আ সেম সিকোয়েন্স, দেন হাউ মেনি লেটার্স অর লেটার আর রিপিটেড, তাহলে কটা এমন লেটার হচ্ছে যেগুলো রিপিট করছে।
ওকে, মানে এ যেমন 4 বার আছে দেখলাম, তো এ রিপিট করছে, তো ওই একটা লেটার হলো। বি যদি রিপিট করে, ডি যদি রিপিট করে, তো কোনটা রিপিট করছে, রিপিটিং লেটার, সেগুলো দেখতে হবে। আচ্ছা, এবার ভাবো, এই কোশ্চেনটা করার জন্য অনেকে জানো তো একটা অ্যাপ্রোচ করবে, প্রথমেই অ্যালফাবেটিক্যাল অর্ডারে পুরোটাকে সাজিয়ে নেবে। কিন্তু তোমরা নিজেরাই বলো তো, অ্যালফাবেটিক্যাল অর্ডারে পুরোটাকে সাজিয়েই করতে হবে, নাকি পুরোটা না সাজিয়েও আমরা করতে পারবো এই অ্যান্সারটা? না সাজিয়েও করা যাবে। না সাজিয়েও করা যাবে, তার কারণ হচ্ছে আমাদেরকে বলেছে লেটার্স কোনগুলো রিপিট করছে, সেই রিপিটিংটার জন্য আমাকে সাজানোর কি দরকার, আমরা নর্মালি দেখতে পারি। হ্যাঁ, যদি বলতো পর পর বসছে কিনা সেইটা আমরা দেখতে পারতাম, কিন্তু দরকার নেই তো। পরপরও যদি বসে তাহলে তো অ্যালফাবেটিক অর্ডারের সাথে ওটা পরপরই আসবে। দেখো কটা রিপিট হচ্ছে, দেখো এ হচ্ছে একটা আছে, দুটো আছে, রিপিট করে গেছে, এখানে পাশে নোট করছে, এ রিপিট করছে। বি দেখো এক পিসি আছে, রিপিট করছে না। সি, সিও রিপিট করবে না। ডি তো এখানে নাই মনে হচ্ছে। ই দেখো রিপিট করছে, ই রিপিট করছে, তাহলে ই আরেকটা হয়ে গেল, এখান থেকে ই হয়ে গেল। ভালো কথা, চলো। আচ্ছা, এ বি সি ডি ই হয়ে গেল। এফ, এফ দিয়ে কিছু নেই। জি দিয়েও কিছু নেই। এইচ দিয়ে আছে, এইচ আছে কিন্তু এইচ রিপিট করছে না। আই আছে, আই রিপিট করছে না। এন আছে, বাট এন কেও রিপিট করতে দেখছি না। এই সরি, সরি সরি, এইচ আই, আমি সিকোয়েন্স মিস করলাম। জে কে এল তো আছে, এল রিপিট করছে না, এম রিপিট করবে। এম এখানে আছে, এম এখানে আছে, এম রিপিট করছে, ওকে এম হয়ে গেল। আচ্ছা, এন কোথাও আছে, এন আছে বাট রিপিট করবে না, রিপিট করবে না। ও নেই, পি আছে, পি রিপিট করবে না। কিউ হবে না। আর 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 রিপিট করবে না। এস তো এখানে একটাই রয়েছে দেখছি, রিপিট করছে না। টি, টি এখানে একটা আছে, টি এখানে আছে, টি রিপিট করছে, চলো টি আর একটা হয়ে গেল। আচ্ছা, ইউ তো কোথাও নেই, ভি ও কোথাও দেখছি না, ডাব্লিউ নেই, এক্স নেই, ওয়াই নেই, জেড ও নেই। তাহলে 1 2 3 4 এ ই এম টি চারটে আছে, তাই তো নাকি? চারটেই তো রিপিট করছে, কিছু মিস করলাম নাকি একটু দেখে নাও। বা এইভাবে দেখা যেতে পারে, দেখো সি এখানে একটা একটা ইন্ডিভিজুয়ালি চেক করতে পারি। সি, সি এখানে কোথাও রিপিট নেই। এ দেখো রিপিট আছে, এ রিপিট আছে, এ কে আমি মার্ক করলাম, এ রিপিট আছে, চলো। এম, এম রিপিট আছে, এম কেও মার্ক করলাম, চলো ঠিক আছে। পি কোথাও রিপিট আছে, পি কোথাও রিপিট নেই, তো এখান থেকে দুটোই পেলাম। টি রিপিট আছে, তো টি রিপিট আছে, এখান থেকে হয়ে গেল, ঠিক আছে। 1 মিনিট, এ এম, এ এম টি, ঠিক আছে। টি রিপিট আছে, টি রিপিট আছে, এখান থেকে পেয়ে গেছি, চলো। আচ্ছা, নেক্সট এইচ কোথাও তো রিপিট নেই, নেই। আই কোথাও রিপিট আছে, আই রিপিট নেই। এন কোথাও রিপিট আছে, এন, এন রিপিট নেই, তো এখানে একটাই পেলাম। এস কোথাও রিপিট আছে, এস রিপিট আছে, এস আর এস এখানে রিপিট আছে, চলো। এসটা মিস করেছিলাম, ইয়েস, এস একটা রিপিট হচ্ছে, এটা মিস করে। 5টা হবে এখান থেকে, এ ই এম টি এস, তো 5টা হবে এখান থেকে আমার অ্যান্সার। তো 5, 5টা কেস, 5 কেসেস, ঠিক আছে। এটা হলো অ্যান্সার। বোঝা গেল? কারো কোনো প্রবলেম থাকলে জানাতে পারো, যদি বুঝতে না পেরে থাকো। 5 নম্বরটাও দেখো জিজ্ঞাসা করছি, একটা একই রকম টাইপের কোশ্চেন। ইফ অল, all the numbers, if all the numbers, if all the numbers are arranged, if all the numbers are arranged from ascending order, ascending order from right to left, ঠিক আছে, from right to left as a sequence, as a sequence, ঠিক আছে, then what is the product of, then what is the product of the number which is extreme left, which is extreme left, and 16th from right end? ভালো করে বুঝ, বলেছে if all the numbers are arranged from ascending order from right to left, ভালো করে বুঝবো।
রাইট থেকে মানে রাইট সাইড থেকে লেফট সাইড অব্দি আমরা অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি। তো আমি যদি লেফট টু রাইট ওটাকে দেখি তাহলে ওটা তখন ডিসেন্ডিং অর্ডার হয়ে যাবে। সবাই বলো হ্যাঁ কি না? ঠিক তো? একটু সাড়া দাও, একটু সাড়া দাও। হ্যাঁ। হুম। হ্যাঁ। তো ফ্রম অ্যাসেন্ডিং অর্ডার তাহলে ওটা এরকম হয়ে যাবে, রাইট টু লেফট সাজানো হচ্ছে। দেন হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার উইচ ইজ অ্যাট এক্সট্রিম লেফট, মানে একদম লেফট কর্নারে যে নাম্বারটা থাকছে সেইটার আমার চেক করতে হবে। অ্যান্ড 16 ফ্রম রাইট এন্ড, রাইট সাইড থেকে আমার কি হচ্ছে 16th পজিশনে যে নাম্বারটা আছে সেটাকে চেক করতে হবে। দুটোর আমার কি চাইছে? দুটোর আমার প্রোডাক্ট চেয়েছে। প্রোডাক্ট মানে নিশ্চয়ই তোমরা জানো, বা না জানলে বলে দিই, মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন চেয়েছে। তো ইন দ্যাট কেস আমি বুঝতে পারছি লেফট টু রাইট যদি দেখি তাহলে আমার নাম্বারটা কি হয়ে যাবে, আমার একটা ডিসেন্ডিং অর্ডার হয়ে যাবে। হ্যাঁ কি না? এটা আমার ডিসেন্ডিং অর্ডার হয়ে যাবে, মানে বড় থেকে ছোট, অর্থাৎ সব থেকে বড়টা আগে আসবে, তারপরে তার থেকে ছোট, তারপরে তার থেকে ছোট। তো সেই অ্যাকর্ডিং এক্সট্রিম লেফটে যেটা আসবে সেটা বুঝতেই পারা যাচ্ছে যে সব থেকে বড় নাম্বার যেটা, সেটা আমার এক্সট্রিম লেফটে থাকবে। বলো হ্যাঁ কি না? নিশ্চয়ই থাকা উচিত, হিসেব তো তাই বলছে। হ্যাঁ। হ্যাঁ। তা এইখানে সব থেকে বড় নাম্বার কোনটা আছে? এখানে সব থেকে বড় নাম্বার দেখো আছে আমার 8 আছে, যা দেখছি 8। 8 এর থেকে বড় তো কিছু আমি দেখছি না, তো 8 এখান থেকে সব থেকে বড় নাম্বার আছে। এই দুবার 8 রিপিট হয়েছে, 8। ওকে, 8 হয়ে গেল সব থেকে বড় নাম্বার, তাহলে এক্সট্রিম লেফটের এটা তো আমি পেয়ে গেলাম 8। ভালো কথা। আচ্ছা, এবার হচ্ছে 16th ফ্রম রাইট হ্যান্ড, 16th ফ্রম রাইট হ্যান্ড। এবার এটাও করা যাবে, পুরো সিরিজ আমার লেখার দরকার নেই, একটু বুদ্ধি লাগালেই হবে। দেখো এখানে টোটাল কতগুলো ডিজিটস হবে, এখানে চারটে, সবকটি চারটে চারটে, তাহলে 1 2 3 4 5, 5 4 এ 20টা। ভালো করে বুঝবো, 5 4 এ কটা আসছে আমার? 20টা ডিজিটস আসছে। আমার আসছে টোটাল 20টা ডিজিটস, 20 ডিজিটস, ঠিক আছে? অর্থাৎ 1 2 3 করে এরকম করে তোমার টোটাল 20 খানা হবে। আমাকে চেয়েছে কোনটা? আমাকে চেয়েছে 16th ফ্রম রাইট এন্ড। ভালো করে বুঝবো, এর রাইট সাইড থেকে যদি 16th হয়, 16 নম্বর প্লেস। একটা জিনিস শিখিয়ে রাখি, দেখো এটা পরের চ্যাপ্টারেও কাজে লাগবে। রাইট সাইড থেকে যদি 16th প্লেসে আসে, হুম, রাইট সাইড থেকে যদি আমার 16th প্লেসে আসে, তার মানে কি 16 নম্বর ব্যক্তি হচ্ছে এইটা, তার আগে মোট কটা সংখ্যা আছে? তার আগে 15টা সংখ্যা আছে। ধরো ধরো থার্ড প্লেসে কেউ আছে, তাহলে তার আগে কি আছে? তার আগে সেকেন্ড এবং ফার্স্ট আছে। তার মানে আমি কি বলতে পারি, যে ব্যক্তি থার্ড র্যাঙ্ক আছে, তো থার্ড থেকে 3 থেকে তুমি 1 কমিয়ে দাও, কত থাকছে? 2। তার মানে তার আগে দুজন ব্যক্তি আছে। একইভাবে যে ফোর্থ ব্যক্তি, তার থেকেও তুমি 1 কমিয়ে দাও, তো 4 থেকে 1 গেলে 3, তার মানে ফোর্থ ব্যক্তির আগে 3 জন আছে, এটা বলতে পারি। ঠিক তেমনই যে ব্যক্তি 16th, রাইট সাইড থেকে 16th, তার এই সাইডে 15 জন আছে। আর 16th ব্যক্তিকে নিয়ে টোটাল কতজন হলো? 16 জন হলো। আর 20 ডিজিটস বলেছে, ভালো করে বুঝবো, 20 ডিজিটস বলেছে, তার মানে 16th ব্যক্তির পরে কি 17 18 19 20 আর 4 জন থাকবে। এই ব্যাপারটা বুঝতে পারছো? সবাই একটু আমাকে জানাও, বুঝতে পারছো নাকি? হ্যাঁ। তো 16th ব্যক্তি, একে আমার দরকার, 16th ব্যক্তিটাকে দরকার। তো যদি আমি লেফট সাইড থেকে চেক করি, ভালো করে বুঝবো, যদি আমি লেফট সাইড থেকে চেক করি তাহলে 16th ব্যক্তিটার লেফট সাইড থেকে র্যাঙ্ক কত হচ্ছে? 1 2 3 4, এই যে 5। তো লেফট সাইড থেকে বলতে পারি যে 5th র্যাঙ্ক হোল্ড করছে ওই ব্যক্তিটি। হ্যাঁ কি না? হ্যাঁ। ঠিক। এবার আমরা আরেকভাবে করতে পারি, এটা আমি নেক্সট চ্যাপ্টারে জানবো অবশ্য। টোটাল দেখো 20 খানা সংখ্যা আছে, তো এর রাইট সাইড থেকে র্যাঙ্ক হচ্ছে 16। তো এর লেফট সাইড থেকে র্যাঙ্ক বাড়ার জন্য, র্যাঙ্ক বার করার জন্য কি করবো আমরা? 20 মাইনাস 16 এটা করে দিয়ে +1 করে দেবো, তাহলে 5 চলে আসবে। অথবা আরেকটা জিনিস করতে পারি, রাইট সাইড থেকে 16th র্যাঙ্ক মানে এর পেছনে 15 জন ব্যক্তি আছে, তো সেই 15 জন ব্যক্তিকে টোটাল থেকে মাইনাস করে দেবো, তাহলে আমি 5th র্যাঙ্ক, এর হচ্ছে লেফট সাইডের র্যাঙ্কটা পেয়ে যাবো। এরকম করে আমরা বার করে নিতে পারবো। তো লেফট সাইড থেকে কেন করলাম? কারণ লেফট সাইড থেকে করলে আমার সুবিধা, লেফট সাইড থেকে করলে আমার হচ্ছে সুবিধা। আমি লেফট সাইড থেকে কি দেখছি, লেফট সাইড থেকে সব আমার ডিসেন্ডিং অর্ডারে সাজছে। তো ডিসেন্ডিং অর্ডার ওয়াইজ লেফট সাইড থেকে মাত্র 5টা গুনলেই আমার কাজ হয়ে যাবে। তো দেখো ডিসেন্ডিং অর্ডারে তাহলে 5টা যদি কাউন্ট করি, কটা আসছে, কি কি আসছে? সবার প্রথমে আসছে আমার 8। 8 কটা আছে? 8 একটা আছে। 8 এখানে আরেকটা আছে, দুটো আছে। আর কোথাও কিন্তু 8 নেই, দুটো আছে। ভালো কথা। আমার তারপরে কি আসবে? 7 আসবে, 7। 7 কোথায় আছে? 7 7 7 7 আমার দেখো এইখানে একটা দেখতে পাচ্ছি, 7 এইখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি, দুটো 7 হয়ে গেল। 7 এর পর কি 6 আছে? 8 7 6 6, 6 আছে, তাহলে এখান থেকে 6 হয়ে গেল। 6, এটাই কিন্তু আমার 5th ব্যক্তি হয়ে গেল। বলো হ্যাঁ কি না? 5 নম্বর ব্যক্তি কিন্তু এটাই হয়ে গেল, যাকে আমার দরকার ছিল। এই যে হ্যাঁ। এই সিকোয়েন্সে 5 নম্বর ব্যক্তি। তো কে হলো এটা? এটা হলো আমার 6 হলো। তাহলে কি কি নাম্বার পেলাম আমি? 8 পেলাম, আর একটা নাম্বার পেলাম 6 পেলাম। এই দুটোকে যদি প্রোডাক্ট করি বা গুণ করি তাহলে কত আসবে? 48 আসবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার।
তো বুঝতে পারলে পুরো সিরিজটা লেখার দরকার নেই, পুরো সিরিজটা না লিখেও আমরা কি করে করতে পারি এই জিনিসগুলো। মেথডটা বুঝতে পারলে আমি যেটা বলতে চাইছি, না বুঝতে পারলে বলো। বুঝতে পারছো? জানাও একটু যে বুঝতে পারছি। হ্যাঁ। মাঝে মাঝে একটু জানি যে হ্যাঁ দাদা বুঝলাম। আচ্ছা, অর্ডার এন্ড র্যাঙ্কিং চ্যাপ্টারটা কি এই ব্যাচে হয়ে গেছিল? এটা আমাকে জানাবে। না হয়নি, বোধহয় হয়নি, অর্ডার এন্ড র্যাঙ্কিং হয়নি, অর্ডার এন্ড র্যাঙ্কিং না না, হয়নি। হয়নি। ঠিক আছে, ওকে। তাহলে এই কোশ্চেন গুলো, এটা হয়ে গেল 5টা সেট। তো আজকে আমরা দেখো, আজকে এখনো পর্যন্ত কিন্তু আমরা একটাই সেট করলাম, এই একটা কোশ্চেন তারই 5টা কম্বিনেশন করলাম। মেন্স লেভেলের কোশ্চেন দেখতেই পাচ্ছ, অনেক রকম ভ্যারাইটিস থাকবে এবং এই ভ্যারাইটিস গুলো আমাদেরকে মাথায় রেখে রেখে চলতে হবে, ঠিক আছে? ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দিকে জাম্প করবো আস্তে আস্তে। আর একটা নতুন সিরিজ। এটা সিরিজ দিচ্ছি ও, এটা ও কিন্তু, হ্যাঁ, জিরো না। এইটা একটা সিরিজ দিয়েছে, ঠিক আছে? এবার এটা হচ্ছে তোমার এক অন্যরকম স্টাইল। দেখো, এখানে তোমার কিছু জিনিস বলা যাবে, কিছু ইনস্ট্রাকশন বলা যাবে। স্টেপ 1, দেখো এইখানে দুটো জিনিস হয়েছে। আমাকে একটা স্টেপ 1 বলেছে, স্টেপ 2 বলেছে। স্টেপ 1-এ কি বলেছে? স্টেপ 1 বলেছে ইফ আ সিম্বল ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড অ্যান্ড ফলোড বাই আ লেটার, মানে সিম্বলের আগেও লেটার থাকবে, পরেও লেটার থাকবে। তো সেই সিম্বল গুলোকে কি করতে হবে? রাইট ইট বিটুইন 6 and Z। কোথায় 6 আর কোথায় Z? ভালো করে দেখবো। এই যে 6 আর এই যে জেড, এদের মাঝখানে লিখতে হবে কোনগুলোকে? সেই সিম্বল গুলোকে যেগুলো ইমিডিয়েটলি প্রিসিডেড অ্যান্ড ফলোড বাই আ লেটার। অর্থাৎ সিম্বল, তার আগে পরে দুটোতেই তোমার হচ্ছে লেটার এবং লেটার থাকবে এরকম। তো এবার এরকম করে না আমাকে কি করতে হবে? নতুন সিরিজ গুলোকে রেডি করতে হবে। স্টেপ 1 অ্যাপ্লাই করে দেখতে হবে যে নতুন সিরিজটা কি হচ্ছে, দিয়ে ওটাকে আগে লিখে নিতে হবে। ওকে,
তো প্রথমে আমাকে বার করো, তোমরা একটু বার করে দেখি যে এমন সিম্বল কটা আছে যার আগেও লেটার আছে পিছনেও লেটার আছে, কি কি আছে একটু বলো দেখি। এটা নিশ্চয়ই তোমরা পারবে, দেখো। দুটো আসছে, দুটো হচ্ছে। কি কি হচ্ছে? কিউ পার্সেন্টেজ আর, আর একটা হচ্ছে জেড স্টার এন। অবশ্যই আমি এখানে যে সিম্বল গুলোকে ধরবো, আমার এখানে সিম্বল গুলো লাগবে, পার্সেন্টেজ লাগবে এবং আমার এখান থেকে স্টার লাগবে। কেন কি করব, আমাদেরকে এই সিম্বল গুলোকে কি করতে হবে, রাইট ইট বিটুইন 6 and Z, তো 6 আর Z এর মাঝখানে লিখতে হবে। তো পুরো সিরিজটাকে আমাকে আবার রিমডেলিং করতে হবে, রিমডেলিং করে লিখি, যা ছিল সব তাই থাকবে, OHF#4 @M2E Q, এই যে পার্সেন্টেজ, কিউ এর পার্সেন্টেজ ছিল, এই পার্সেন্টেজটা এখান থেকে আবার উঠে যাবে, এটাকে আর লেখা যাবে না, জাস্ট আর লিখবো, তারপরে টি লিখবো, তারপরে এম পার্সেন্টেজ লিখবো। আচ্ছা সিক্স, এই যে সিক্স লিখলাম, সিক্স এর পর আমাকে কি করতে হবে, এই যে দুটোকে লিখতে হবে, পার্সেন্টেজ আর স্টার। প্রথমে পার্সেন্টেজ ছিল তারপরে স্টার ছিল, তো সেই অর্ডারেই লিখবো, প্রথমে পার্সেন্টেজ লিখবো, তারপরে আমি এখান থেকে স্টার লিখে দেবো, এই লিখে দিলাম। তারপরে জেড, তারপরে জেড কে বসে দিলাম, তো সিক্স আর জেড এর মাঝখানে এরা দুজন ঢুকে গেল। এবার বাকি যেমন আছে করো, জেড এর পর স্টার ছিল, স্টারটা এখানে চলে এসেছে, তাই স্টার এখানে আর লিখবো না, নর্মাল বাকিটা লিখে দাও, NS$7A। বুঝতে পারলে আমি এখানে ঘটনাটা কি ঘটালাম? সবাই বুঝতে পারলে? হ্যাঁ। ওকে। হুম। আচ্ছা, স্টেপ টু তে আমাকে কি করতে হবে, স্টেপ টু, স্টেপ টু তে কি করতে হবে, আমাকে বলেছে যে if a number is preceded by a symbol and followed by a letter, মানে একটা নাম্বার থাকবে, তার আগে কি থাকবে, আগে আমার সিম্বল থাকবে এবং পিছনে তোমার কি থাকবে, লেটার থাকবে। তো এই যে নাম্বারটা হচ্ছে আমার টার্গেট, এখানে যেমন সিম্বলটা টার্গেট ছিল, এখানে নাম্বারটা টার্গেট, দেন রাইট ইট বিটুইন M and 2, M আর 2 এর মাঝখানে আমাকে লিখতে হবে, ভালো কথা। এবার একটা জিনিস আমাকে বলো, এবার আমরা কি করব, আমরা কি এই জিনিসটা এই মূল যে সিরিজ, অরিজিনাল সিরিজ, তার উপর অ্যাপ্লাই করব, নাকি এই যে স্টেপ ওয়ান করে যে নতুন সিরিজটা পেলাম তার উপর অ্যাপ্লাই করব, বলো দেখি, তোমাদের বুদ্ধিতে কি বলো? নতুন যে সিরিজ হলো সেইটার উপর অ্যাপ্লাই হবে। একদমই তাই, এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, আমি বলে রাখছি, তোমরা চাইলে খাতা এখন এটা নোটও করে নিতে পারো, যে প্রথমে মূল সিরিজের ওপর স্টেপ ওয়ান অ্যাপ্লাই করতে হবে, তারপর নতুন সিরিজের ওপর আমাদের স্টেপ টুটা অ্যাপ্লাই করতে হবে, মানে স্টেপ ওয়ান সিরিজের ওপর স্টেপ টু অ্যাপ্লাই করতে হবে, যখনই এরকম স্টেপ বেসড কোশ্চেন থাকবে। স্টেপ মানে তোমরা জানো, যেটা সিঁড়িতে যখন তোমরা স্টেপ কাউন্ট করে যখন ওঠো, ফার্স্ট স্টেপ তারপরে সেকেন্ড স্টেপ, তো ফার্স্ট স্টেপ দিয়ে যখন তুমি প্রথম সিঁড়িটাতে পা রেখে দাঁড়িয়ে থাকো, তারপরে প্রথম সিঁড়ি থেকে তো সেকেন্ড সিঁড়িতে যাও, নাকি সেকেন্ড সিঁড়িতে যাওয়ার জন্য আবার তুমি প্রথম সিঁড়ি থেকে নেমে তুমি মেঝেতে মানে মাটিতে চলে আসো, তারপরে আবার তুমি ডাইরেক্ট জাম্প করে সেকেন্ড স্টেপে যাও, তা তো করো না, আমরা যে স্টেপে আছি সেখান থেকেই মুভ করি। তো তেমনি এই স্টেপ ওয়ান অব্দি চলে এসেছি, মানে স্টেপ ওয়ান থেকেই মুভ করে স্টেপ টু তে যাবো। তো স্টেপ ওয়ান এবার দেখবো এমন নাম্বার কোথায় আছে যেখানে সিম্বল নাম্বার লেটার এটা হচ্ছে। দেখো সিম্বল নাম্বার লেটার নেই, সিম্বলের পর নাম্বার নেই, সিম্বলের পর নাম্বার আছে লেটার নেই, সিম্বলের পর নাম্বার নেই, সিম্বলের পর নাম্বার নেই, সিম্বল নাম্বার লেটার, এই একটাই কম্বিনেশন হচ্ছে $7A। তো কম্বিনেশনটা কি পেলাম এখান থেকে, $7 আর A। আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে নাম্বারটা মানে 7, এই 7 নাম্বারটা হচ্ছে টার্গেট। এটা কোথায় লিখতে হবে, এটা লিখতে হবে আমাকে M আর 2, এই M আর 2 এর মাঝে লিখতে হবে। তাহলে চলো এটাকে রিপিট করছি আমি এখান থেকে, যেমন আছে সিরিজটাকে লিখবো, OHF#4 তারপরে এই সেভেনটা এখানে তুলে দিলাম, টু দিয়ে ফিল আপ করে দিলাম, এই সেভেনটা কিন্তু ক্রস, এ আর বসবে না, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। তারপরে কি ছিল, EQRT M%6 স্টার ZNS$7, তো আর হবে না, আর হয়ে যাবে 2। এটা হয়ে গেল আবার পুরো সিরিজ, এটা হয়ে গেল স্টেপ টু, এটা হয়ে গেল আবার স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান এটা থাকলো, স্টেপ টু আমার এটা থাকলো। এইভাবে আগে আমাকে এটা তৈরি করে নিতে হবে, হলো। এর উপর এবার থাকবে আমার কিছু কোয়েশ্চেন্স, দেখো কোয়েশ্চেন্স গুলো কিরকম টাইপের আছে, তাহলে আমরা বুঝতে পেরে যাব কি হচ্ছে আর কি হচ্ছে না। হুম
with respect to the sequence, হ্যাঁ আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো, হ্যাঁ তোমরা, হ্যাঁ বলো। তোমার সঙ্গে আমি সেটা অনলাইনে ক্লাস করে ওটা শুনতে পাওয়া যাবে ঘরটা দেখি এই ঘর খোলা আছে মানে ঠিক আছে মাঝে মাঝে এবারে তোমার সঙ্গে কথা বলতে পারি না মানে এই যাওয়া আসা করছি তো কিন্তু তুমি সবসময় অনলাইনে থাকো ক্লাস থেকে আসবে এই যাওয়া করতে করতে ওই হয়েছে যে আমারও ওই জন্য কারোর সঙ্গে কথা যোগাযোগ কিছু হয় না। তাহলে আমারটা ভালো লাগে আমি তো তোমাকে আমি রিটার্ন করবো তখন এটা কানে বুঝে আসবে হুম, এবার তাহলে হবে এটা কি ঠিক করে? আছে ঠিক আছে। আর একটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করি হ্যাঁ বলো। আমার একটা নাতনি আছে বিএ পাস করা আচ্ছা কেজি মানে বয়স 23 বছর দেখতে শুনতে সব থেকে ভালো আচ্ছা এই রামফোর্ড আমার একদম মানে ভাগনা একসঙ্গে পড়াশোনা করেছি ভাগনা আহ, মেয়ে আচ্ছা আর তারপরে ভাগনা বন্ধু এক কথায় আচ্ছা আমাদের নিজেদের মধ্যে আচ্ছা তা তুমি এখন যদি 1 বছর পর করো বা 1.5 বছর পর করো আমি কথা বলে রাখবো তুমি তাই জন্য বলছি একবার কি বলবো তাতে তোমার অসুবিধা কিছু নাই সে তোমার এই এখন তো বছর তুমি কিছু ভাবি পড়াশোনা নাই করবে আমি, আমি কথাটা বলছি এখন তো খুব কিছুই ভালো ভাবিনি। আমি কথাটা বলছি আমি যেটা তোমাকে দেখছি আমি এখনকার দিনে মেয়ে ছেলে কি জানো তো ইন্টারন্যাশনাল পথ পাকা 14 জায়গায় মানে লগ ইন করে বসে থাকবে login করে বসে থাকবে নানা রকম কিন্তু এ খুব ভালো হুম, কারণ হচ্ছে আমি নিজে চোখে দেখেছি আমি তার বাড়িতে এলআইসি আছে আমি আচ্ছা যাই আসি আমাদের নিজেদের মধ্যে হুম 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 তাতে তুমি যদি বলো তাহলে আমি কথা বলে রাখবো তাতে তুমি যদি বলো যে 1 বছর পর করবো বা 1.5 বছর তাহলে ও বিএ পাস করার পর যদি এমএ করে তাও কোনো অসুবিধা নেই সেইরকম বলছি যে বলবো কি তাহলে বলছি এখনো তো কিছু ভাবিনি সেরকম, এখন আগে থেকে কথা বলে রাখলে তো অসুবিধা হয়। না না আচ্ছা কন্টিনিউ করি আমরা। শুনতে পাচ্ছ তো আমার অডিও ক্লিয়ার আসছে? With respect to the sequence after step 2, 4 of the following 5 are alike in certain way. Are alike in some way. Alike in some way, and thus and thus form a group. Form a group. Which of the following does not belong? Which of the following does not belong to the group? চলো অপশনস গুলো দিয়ে রাখি এখান থেকে। অপশনস হচ্ছে ইআরএম, এটা হচ্ছে এখান থেকে তোমার Z36, এটা হচ্ছে এখান থেকে তোমার 4M8, অপশন ডি, এটা হচ্ছে আমার QT7, অপশন ই হচ্ছে এখান থেকে তোমার 6 স্টার 2 6 স্টার এবং 2। চলো এবার এখান থেকে বলেছে ভালো করে বুঝবো কোশ্চেনটার মধ্যেই দেখো আমার একটা জিনিস বলা আছে উইথ রেসপেক্ট টু দ্য সিকোয়েন্স আফটার স্টেপ 2, মানে স্টেপ 2 এর যে সিরিজ আমার এখানে কিন্তু 3টে সিরিজ হলো। এইটা হচ্ছে আমার হচ্ছে অরিজিনাল সিরিজ, এটা আমার স্টেপ 1, এটা আমার স্টেপ 2, 3টে সিরিজ। এবার কোশ্চেন আমাকে যে সিরিজটার উপর করতে বলবে আমাকে সেটাকে ধরে করতে হবে। উইথ রেসপেক্ট টু দ্য সিকোয়েন্স আফটার স্টেপ 2, মানে স্টেপ 2 রেসপেক্টে 4 of the following are alike in some way and thus form a group. Which of the following does not belong to this group? এবার কোনটা এই গ্রুপের বাইরে? তো স্টেপ 2 এর রেসপেক্টে চেক করতে হবে। ERM বলেছে, তো স্টেপ 2 বলতে এই সিরিজটাতে তুমি নিজেকে নিয়ে চলে আসো। ERM কেমন আসছে দেখো, ই এখানে, ই এর পর 1 ঘর বাদ দিয়ে আর ই এর আগে 1 ঘর 2 ঘর বাদ দিয়ে এম, এরকম আসছে। Z36 চেক করব। Z36 কোথায়? দেখো
জেড 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 কোথায় আছে? আই থিঙ্ক Z3, না Z3 হবে না, এটা ZS হবে। হ্যাঁ, এটা একটু কারেকশন হবে, এটা ZS হবে। ZS6, হ্যাঁ, ওই কথা গেল। ZS6, জেড এর পর এক ঘর বাদ দিয়ে এস এটা একটা আছে, আর জেড এর আগে এক ঘর দু ঘর বাদ দিয়ে 6 আছে। এটাও দেখো সিকোয়েন্স ম্যাচ করছে। তারপর এটা আসছে 4M আর 8। 4M8, 4M8 কেমন হবে? 4 এর পর এক ঘর বাদ দিয়ে হবে এখানে M, আর 4 এর আগে এক ঘর দু ঘর বাদ দিয়ে এটা হবে 8। এটাও আমার এখান থেকে হয়ে গেল, মিলছে। QT7, QT7 দেখা যাক কোথায় গেল QT7। কিউ এর পর এক ঘর বাদ দিয়ে আসছে টি, আর কিউ এর পর এখানে এক ঘর দু ঘর বাদ দিয়ে আসছে 7, এটাও কিন্তু মিলে যাচ্ছে। তো লাস্টেরটাই মনে হচ্ছে হবে না, এটাই মনে হচ্ছে হবে না। 6 * T, দেখা যাক। 6 এর পর এক ঘর বাদ দিয়ে আসছে স্টার, আর দেখো 6 এর আগে এক ঘর আগেই চলে আসছে টি, জাস্ট এক ঘরের গ্যাপ, যেখানে আমার আগেরটা কি হচ্ছিল, দু ঘরের গ্যাপ হচ্ছিল। তাই জন্য এটা আমার হয়ে গেল আলাদা, অপশন নাম্বার ইটা আমার অ্যান্সার হবে। তো এইটা কোনো ব্যাপার নয়, এই যে সিকোয়েন্সটা যেটা আউট অফ দিস গ্রুপ, এটা তোমরা আগেও করেছো এবং তোমরা পারবেও করতে, এটা নিয়ে কোনো ডাউটস নেই। কিন্তু যেটা মেন দেখার বিষয় সেটা হচ্ছে এই যে অরিজিনাল একটা সিরিজ, তার থেকে স্টেপ 1, তার থেকে স্টেপ 2, যেরকম যেরকম ইনস্ট্রাকশন বলেছে সেরকম ইনস্ট্রাকশন মেনে আমরা তৈরি করলাম। এবং কোয়েশ্চেনের মধ্যে যে স্টেপটা নিয়ে আমাকে কাজ করতে হবে, কাজ করতে বলছে, সেই স্টেপটা আমাকে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে গল্প। বোঝা হ্যাঁ, গেল? বলছি এখানেও কি অপশন গুলো ব্যাক সাইড থেকে চেক করতে পারি, মানে তাহলে টাইম কম লাগবে? হ্যাঁ, মানে এটা তুমি পুরোপুরি করতেই পারো, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। এগুলো এই ধরনের কোয়েশ্চেনে ন্যাচারালি ব্যাক সাইড থেকে চেক করলে সুবিধা হয়। তবে এক্সামিনেশন না চালাক হয়ে গেছে, এখন অপশন সি তে বেশি ঢুকিয়ে দিচ্ছে। যাই হোক, তুমি চেক করতেই পারো, কোনো প্রবলেম। পরের কোয়েশ্চেন দেখি। এটা দেখো, বলছে হাউ মেনি সিম্বলস আর টু দ্য লেফট অফ দ্য সেকেন্ড ভাওয়েল ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য সিকোয়েন্স আফটার স্টেপ 1। মানে এখানে আমাকে স্টেপ 1 কে টার্গেট করতে হবে। স্টেপ 1 এ টার্গেট করে কি করতে হবে? রাইট সাইড থেকে সেকেন্ড ভাওয়েলকে আগে টার্গেট করতে হবে। স্টেপ 1 এ রাইট সাইড থেকে সেকেন্ড ভাওয়েল, এবং তার লেফটে হাউ মেনি সিম্বলস, কতগুলো সিম্বল আছে সেইটা দেখতে হবে। করি। স্টেপ 1 এর রাইট সাইড থেকে সেকেন্ড ভাওয়েল কি আছে? দেখো, স্টেপ 1 রাইট সাইড থেকে ফার্স্ট ভাওয়েল হচ্ছে এ, আর সেকেন্ড ভাওয়েল কোনটা হবে? সেকেন্ড ভাওয়েল হবে এখান থেকে তোমার ই। কি আসছে? এইটা হলো। আচ্ছা, এবার বলেছে এর কি বলেছিল, এর আমাকে বলেছিল যে হাউ মেনি সিম্বলস আর টু দ্য লেফট, মানে এর লেফট সাইডে কটা সিম্বল আছে। তো ই এর লেফটে সিম্বল গুনো, এই একটা পেলাম, এই দুটো পেলাম, হ্যাশ এবং এ। তো দুটো সিম্বল হচ্ছে, আমি অ্যান্সার করে দেবো অনলি 2 সিম্বলস। 2 সিম্বলস, ওকে। এইভাবে জিনিসগুলো করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। আশা করছি এই জিনিসগুলো তোমরা পারবে, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ ওকে। স্যার, একবার স্টেপ 1 এর সিরিজটা দেখান। হুম। আচ্ছা, স্যার আপনি কিন্তু আমি বলতে বারণ করেছি, তা সত্ত্বেও যদি বলো তাহলে করে কিন্তু আমি ফাইন করে দেবো। আরে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। Q8, আচ্ছা। হাউ মেনি এলিমেন্টস আর বিটুইন, এটা লিখবো এখান থেকে। হাউ মেনি এলিমেন্টস আর বিটুইন the second composite number, the second composite number from left end, from left end
and first prime number from right end in the sequence obtained after step 2. স্টেপ 2 তে করতে বলেছে কি, হাউ মেনি এলিমেন্টস আর বিটুইন দ্য সেকেন্ড কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার মানে যৌগিক সংখ্যা, second composite number from the left end and first prime number from right end in the sequence after step 2. তো step 2 এর পর এটা আমাকে জিজ্ঞেস করেছে। তো step 2 তে কি করব, লেফট সাইড থেকে সেকেন্ড কম্পোজিট নাম্বার আগে খুঁজবে। তো স্টেপ 2 তে লেফট সাইড থেকে সেকেন্ড কম্পোজিট নাম্বার, তো প্রথম যৌগিক সংখ্যা হচ্ছে তোমার 8, তারপরে যৌগিক সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, যৌগিক সংখ্যা কোনগুলোকে ধরবো, যৌগিক সংখ্যা মানে কিন্তু কোনো অড নাম্বার ইভেন নাম্বার নয়, যৌগিক সংখ্যা মানে যে নাম্বারগুলো প্রাইম নাম্বার নয় সেগুলোই যৌগিক সংখ্যা। ঠিক আছে, তো এখান থেকে একটা গেল 4, এই 4 হচ্ছে তোমার সেকেন্ড কম্পোজিট নাম্বার, সেকেন্ড কম্পোজিট নাম্বার পেলাম। এন্ড ফার্স্ট প্রাইম নাম্বার ফ্রম দ্য রাইট এন্ড, রাইট সাইড থেকে ফার্স্ট প্রাইম নাম্বার কি আছে, রাইট সাইড থেকে ফার্স্ট প্রাইম নাম্বার দেখো এটা হচ্ছে 2, 2ই হচ্ছে তোমার ফার্স্ট প্রাইম নাম্বার, এটাই 2 হচ্ছে প্রাইম নাম্বার হয়। এবার আমাকে কি চেয়েছে, হাউ মেনি এলিমেন্টস, হাউ মেনি এলিমেন্টস মানে কি কি আছে, এলিমেন্টস মানে কিন্তু সবাই, লেটার, নাম্বার, সিম্বল, ভাওয়েল, কনসোনেন্ট, কোনো বাজ বিচার নেই, সবাই। তো তাহলে এদের মাঝখানে কটা এলিমেন্ট আছে গোনো, কটা আছে, এই একটা, দুটো, তিনটে, মাত্র তিনটেই পাচ্ছি আমি। তাহলে আমার এখানে সিম্পল অ্যান্সার হবে কি 3 এলিমেন্টস, 3 এলিমেন্টস। বুঝতে পারছো, কোশ্চেন গুলো কিন্তু খুবই ইজি হিসেব মতন দেখতে গেলে, শুধু এর মানেগুলো বুঝে যেমন যেমন ইনস্ট্রাকশন সেরকম ভাবে করতে হবে। হুম। এটা কি বলেছে দেখো, হাউ মেনি নাম্বারস আর দেয়ার উইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই লেটার, মানে নাম্বার তার ইমিডিয়েটলি আগে একটা লেটার থাকে, ভাওয়েল কনসোনেন্ট যাই হোক, লেটার বলা মানে ভাওয়েল কনসোনেন্ট বোথ, এমন কতগুলো নাম্বার আছে যার ইমিডিয়েটলি একটা লেটার থাকবে, ইফ অল দ্য ভাওয়েলস আর ড্রপ ফ্রম স্টেপ 1, মানে স্টেপ 1 থেকে সমস্ত ভাওয়েল গুলোকে যদি ড্রপ করে দেওয়া হয় তাহলে নাম্বারের জাস্ট আগে লেটার কোথায় কোথায় থাকবে। তো চলো দেখা যাক, ভালো করে বুঝবো। স্টেপ 1 এ নাম্বারের আগে লেটার, দেখো নাম্বারের আগে এখানে লেটার আছে কিন্তু এটা কাউন্ট হবে না, কেন, ও ভাওয়েল আছে, বেরিয়ে যাবে। নাম্বারের আগে লেটার এখানে আসবে না, নাম্বারের আগে এই লেটারটা আসবে, কনসোনেন্ট আছে, ভাওয়েল ফাওয়েলে গল্প নেই, তাহলে এইটা একটা কম্বিনেশন হলো, এইটা একটা কম্বিনেশন পেলাম। আচ্ছা কাউন্ট করো, এখানে একটা নাম্বারের আগে এখানে লেটার হবে না, নাম্বারের আগে এখানেও লেটার হবে না, তো একটাই কিন্তু হচ্ছে, দেখো আর কিন্তু কোথাও হচ্ছে না। এইটা হতে পারতো, এইটার ও এটা হতে পারতো, কিন্তু ও তো ভাওয়েল হওয়ার জন্য বেরিয়ে যাবে, ও থাকবে না, তার নাম্বার আগে লেটার কিছুই থাকবে না, তাই এখানে একটা কম্বিনেশনই থাকছে। ওকে, অনলি ওয়ান। বুঝতে পারছো? হ্যাঁ। হুম। প্রথমবার বুঝতে পারছো? হ্যাঁ দাদা, মানে আচ্ছা, খুব কনসেন্ট্রেশন ভাবে ব্যাপারগুলোকে মানে সলভ করতে হবে আর কি। একদম একদম, কনসেন্ট্রেশন ইজ দ্য কি, কনসেন্ট্রেশন তো রাখতেই হবে, না তো করে কিন্তু কিছুই বোঝা যাবে না। হ্যাঁ।
ও সরি, সিম্বল ইন স্টেপ টু, ইন স্টেপ টু। তো স্টেপ টু তে কি করতে হচ্ছে, হাউ মেনি লেটার্স আর দেয়ার উইচ ইজ অর আর প্রিসিডেড বাই এ নাম্বার এন্ড ফলোড বাই সিম্বল। মানে লেটার্স থাকবে, প্রিসিডেড বাই নাম্বার মানে আগে তোমার নাম্বার থাকবে এবং পেছনে কি থাকবে, সিম্বল থাকবে। এটা দেখতে হবে কোথায়, স্টেপ টু তে। স্টেপ টু তে করতে হবে সিম্বল লেটার নাম্বারের কম্বিনেশন কি আছে দেখো। স্টেপ টু, সিম্বল লেটার নাম্বার, তো সিম্বল লেটার নাম্বার একটা কম্বিনেশন পেলাম, এটা বাদ দেখো। আচ্ছা, সিম্বল লেটার নেই, সিম্বল লেটার আছে নাম্বার নেই, সিম্বল লেটার নেই, সিম্বল লেটার নেই, সিম্বল লেটার আছে নাম্বার নেই, তো একটাই হচ্ছে এখানেও, এখানেও অনলি ওয়ান কেস, এখানেও হচ্ছে অনলি ওয়ান। তো বুঝতে পারলে আশা করছি গোটা সিরিজটা। এখানে কি করলাম, একটা অরিজিনাল সিরিজ দেওয়া আছে, তারপরে স্টেপ ওয়ান আর স্টেপ টু বলে দুটো আমাকে ধাপ বলেছে যে এগুলো এগুলো পারফর্ম করো। এগুলো করে আমরা কি করলাম, ওটাকে একটু মডিফাই করে নিলাম স্টেপগুলোকে। স্টেপগুলো মডিফাই করে নেওয়ার পর স্টেপ ওয়ান আর স্টেপ টু দুটো সিরিজ পেলাম। এরপর আমাকে কোশ্চেন্স দিয়েছে কোন স্টেপের উপর, কোনোটাতে স্টেপ টু কে নিয়ে জিজ্ঞাসা করেছে, কোনোটাতে স্টেপ ওয়ান নিয়ে জিজ্ঞাসা করেছে। আর কোশ্চেন্স যেগুলো করেছে সেগুলো আগে আমরা প্রথম ক্লাসে যেগুলো করেছিলাম প্রিলিমিনারি বেস, যে একদম একটা নর্মাল সিরিজ দেওয়া আছে তার উপর কোশ্চেন্স করছে, কোশ্চেন্স গুলো কিন্তু সেরকম টাইপের। শুধু কি আমাকে ক্যালকুলেট করে এখানে 3-4টে সিরিজ বার করতে হচ্ছে, আর কিছুই না। ওকে, বুঝতে পেরেছো আশা করছি। হ্যাঁ। ওকে, হুম। এবার এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক, একদম ফাইনাল এন্ড লাস্ট টপিক, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, আর কিছু বাকি থাকবে না। হুম, সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট বেসড একটা হয়, একটা তোমার হয়, এটাকে বলা হয় রেজাল্টেন্ট বেসড। ঠিক আছে, এটা এতটা লিখতে গেলে একটু টাইম লাগবে, হ্যাঁ আমাকে একটু টাইম দাও, আমি জাস্ট আমার খাতার কন্টেন্টটাকে আমি পিপিটি থেকে অ্যাড করে নিই। ওকে, কন্টিনিউ করা যেতে পারে। ওকে, কন্টিনিউ করছি। আচ্ছা, রাজন্যা পাল লেফট, আচ্ছা ও আবার লেফট করে জয়েন করেছিল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তো স্ক্রিনের মধ্যে আমি একটা যে অ্যাটাচমেন্ট দিলাম, এইটা সবাই দেখতে পাচ্ছো এই ছবিটা? দেখতে হ্যাঁ। পাচ্ছ নাকি আমাকে একটু জানিও, হ্যাঁ। ওকে, এবার একটা জিনিস যেটা আমি বলবো, ও, কি যে হয় না মনে হয়। একটা জিনিস আমি যেটা বলবো, এটা একটুখানি ভালো করে এটা দেখো, হ্যান্ড রাইটিংটা কি বুঝতে পারছো, আমি তো বলে দিচ্ছি, দেখো নিউ প্যাটার্ন আছে রেজাল্টেন্ট বেস। স্টেপ ওয়ান বলেছে ইফ অ্যান ইভেন নাম্বার ইজ ফলোড বাই অড প্রাইম নাম্বার দেন দ্য রেজাল্টেন্ট উইল বি অ্যাডিশন অফ বোথ নাম্বারস। মানে যদি একটা ইভেন নাম্বার, কোনো ক্ষেত্রে ইভেন নাম্বার একটা অড প্রাইম নাম্বার দ্বারা ফলোড হয়, অড প্রাইম মানে প্রাইম নাম্বারের মধ্যে একটা মাত্র ইভেন নাম্বার আছে দুই, তো সেটা বাদ দিয়ে বাকিগুলো 3, 5, 7 এগুলো দ্বারা যদি ফলোড হয়, তাহলে রেজাল্টেন্ট হবে কি অ্যাডিশন অফ বোথ নাম্বারস, মানে দুটো নাম্বারকে যোগ করতে হবে। If an odd number is followed by a perfect square, then resultant will be the difference of the square number and the odd number. Okay, মানে মাইনাস করতে হবে। If an odd number is followed by another odd number, odd number কে যদি odd number ফলো করে but not a perfect square, মানে odd number কে odd number ফলো করবে কিন্তু যে odd numberটা ফলো করবে সেটা পারফেক্ট স্কোয়ার হওয়া চলবে না, তাহলে রেজাল্টেন্ট হবে কি অ্যাডিশন অফ বোথ দ্য নাম্বারস, তখনও কিন্তু অ্যাডিশন করে দিতে হবে। If an even number is followed by an odd non-prime number, মানে odd number হবে কিন্তু নন প্রাইম হবে, মানে প্রাইম নাম্বার হওয়া চলবে না, যেমন 3, 5, 7, 11 এরকম odd number হওয়া চলবে না, odd number হতে হবে 9, 15, ঠিক আছে, 21 এরকম, then resultant will be the difference of the odd number and the even number, difference করতে হবে। If an odd number is followed by an even number, then resultant will be multiplying of both the numbers. তো এগুলো কিছু কন্ডিশন বলে রেখেছে, 5 রকমের কন্ডিশন। এবার কোন জায়গায় কোন কন্ডিশনটা লাগছে সেইটা দেখে আমাকে ডিসিশন নিতে হবে, যেমন সেই হিসেবে আমি কোয়েশ্চেন্স গুলো রাখছি তোমাদের সামনে, কোয়েশ্চেন গুলো রাখলে আরো ব্যাপারটা পরিষ্কার হবে। লেখা হচ্ছে what is the sum of two rows, what is the sum of two rows, এই দুইখানে শ্রেণী মানে টোটাল কত হবে, 6, 5, 2 এইটা একটা রো বলা আছে, আর 11, 4, 3 এইটা একটা রো বলা আছে। এবার এইটার একটা রেজাল্টেন্ট বেরোবে, এইটার একটা রেজাল্টেন্ট বেরোবে, দুটোকে যোগ করে কত আসছে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ধরে নাও আমার রো ওয়ান, এটা আমার ধরে নাও রো টু। ঠিক আছে, এবার কি করে দেখো,
প্রথমে দেখবো এই যে 6 আর 5 কে, 6 কে ফলো করছে 5, ঠিক আছে। এবার চলে আসো আমার এই শর্তগুলোতে, এই যে 6 কে 5 ফলো করছে। এবার দেখো এই 5টা কেসের মধ্যে কোন কেসটা আমার হচ্ছে এখান থেকে স্যাটিসফাই করছে, কোন কেসটা আমার এখান থেকে মিলছে সেটা দেখতে হবে। 6 হচ্ছে একটা ইভেন নাম্বার, আর 5 হচ্ছে আপাতত একটা অড নাম্বার। তো প্রথমে এটা কি বলেছে, ইফ এন ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার। তো দেখো তো এটা একটা ইভেন নাম্বার ফলোড বাই একটা অড প্রাইম নাম্বার, হচ্ছে কিনা নিজেই বলো, হচ্ছে নাকি? হ্যাঁ কি না সবাই বলো একটু। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। তাহলে কি করতে হবে তখন এক্ষেত্রে, এর রেজাল্টেন্ট তাহলে 6 আর 5-এর আমি যখন দেখছি এরকম হচ্ছে, তাহলে তখন কি করতে বলেছে, রেজাল্টেন্ট উইল বি অ্যাডিশন অফ বোথ নাম্বারস, তখন দুটো নাম্বারকে যোগ করে দিতে বলছে। তাহলে 6 + 5 করে দেবো, 6 + 5 করলে আমি পাবো কত, 11 পাবো, 11। তাহলে 6 আর 5 এই দুটোর কম্বিনেশন করে কত পেলাম, 11 পেলাম, 11 থাকলো। তারপরে কে পড়ে রইলো, 2, তাহলে 11 এর পর এবার 2 আছে। এবার আমরা অ্যাপ্লাই করি 11 আর 2, এরকম করতে করতে আলটিমেটলি রো 1-এ একটাই নাম্বার যখন আসবে তখন সেটা হচ্ছে রো 1 এর রেজাল্টেন্ট, মানে 3টে নাম্বার থেকে একটা নাম্বার এসে ঠিক। এবার 11 কে ফলো করছে 2, চলে আসো নেক্সট কন্ডিশন, 11 কে ফলো করছে 2, অর্থাৎ আপাতত বুঝতে পারছি এটা অড নাম্বারকে ইভেন নাম্বার ফলো করছে, দেখা যাক কি কন্ডিশন মেলে। তো এটা বলেছিল ইভেন নাম্বার ফলোড বাই, তো এই স্টেপটা তো মিলবে না। পরেরটা বলেছে ইফ এন অড নাম্বার ফলোড বাই এ পারফেক্ট স্কোয়ার, অড নাম্বারকে পারফেক্ট স্কোয়ার ফলো করছে। এবার 2 তো পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, তাই এটা কিন্তু ফলো করবে না। 2 কি পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার নয়, পারফেক্ট স্কোয়ার হচ্ছে 1 হবে, 4 হবে, এগুলো পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, ইফ এন অড নাম্বার ফলোড বাই এন অড নাম্বার, অড নাম্বারকে অড নাম্বার ফলো করছে, 2 তো অড নাম্বার নয়, তাহলে এটাও ধরতে পারবো না। ইফ এন ইভেন নাম্বার ইজ ফলোড বাই, 11 তো ইভেন নাম্বার নয়, তাহলে ইভেন নাম্বার ফলোড বাই এটাও ধরবো না। লাস্ট এটা দেখি, ইফ এন অড নাম্বার ফলোড বাই এন ইভেন নাম্বার, তো এটা মিলে যাচ্ছে। দেন রেজাল্টেন্ট উইল বি মাল্টিপ্লাইং দ্য নাম্বার, তার মানে এখানে কি করতে হবে, আমাকে মাল্টিপ্লাই করতে হবে, 11 × 2 করে 11 2 এটা আমার 22 চলে আসবে, ঠিক আছে। 22 মানে এই 11 আর 2 এর ফাইনাল কত আসলো, 22 আসলো, 22। বোঝা গেল? এটা গেল রো 1। এবার রো 2 টা করতে হবে, এখানে 11 আছে, এখানে 4 আছে, 11 আর 4 এটাকে চেক করবো। মানে 11 আর 4 মানে এটাও কি হবে, অড নাম্বারকে ফলো করছে ইভেন নাম্বার, কিন্তু আবার এটা এমনও হতে পারে অড নাম্বারকে ফলো করছে পারফেক্ট স্কোয়ার। তো আমরা কিন্তু সবসময় না এই সিকোয়েন্স ফলো করবো, স্টেপ 1 তারপরে স্টেপ 2 তারপরে স্টেপ 3, আমরা কিন্তু দুম করে লাস্টের একটা স্টেপ দেখে নেবো না, উপর থেকে চেক করতে করতে আসবো। তো ইফ এন ইভেন নাম্বার ফলোড বাই, এটা তো প্রথমেই বাদ। ইফ এন অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার, দেখো হিসেবে কিন্তু স্টেপ 2 টা এখানে অ্যাপ্লাই হচ্ছে, আমরা যদি লাস্টে দেখতাম তাহলে স্টেপ 5 টা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারতাম, কারণ এখানে কিন্তু অড নাম্বার ফলোড বাই ইভেন নাম্বার এটাও যেমন হবে, আবার ইফ এন অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার এটাও কিন্তু হবে। তাই আমাদের চেকটা সবসময় উপর দিক দিয়ে করতে হবে, প্রায়োরিটি উপর দিক দিয়ে হবে। উপর দিকের গুলো যদি ফেল করে তাহলে নিচের দিকে আসবে। তো উপরেই মিলে গেল, ইফ এন অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার হচ্ছে, দেন দ্য রেজাল্টেন্ট উইল বি দ্য ডিফারেন্স অফ স্কোয়ার নাম্বার এন্ড অড নাম্বার, তাহলে এদের ডিফারেন্স করতে হবে। তো 11 - 4 ডিফারেন্স করলে আসছে কত, 7 আসছে। এদের রেজাল্টেন্ট পেলাম 7, এখানে 7 আসলে পরে কত আসছে, 3 আসছে। সেখানে অড নাম্বার ফলোড বাই অড নাম্বার, 7 আর 3 আসছে, দেখি এটা কোথায় মেলানো যায়। ইফ এন ইভেন নাম্বার ফলোড বাই, এটা বাদ দাও, ইভেন নাম্বার এখানে নেই। ইফ এন অড নাম্বার ফলোড বাই এ পারফেক্ট স্কোয়ার, অড নাম্বারকে পারফেক্ট স্কোয়ার তো ফলো করছে না, হবে না। ইফ এন অড নাম্বার ফলোড বাই অ্যানাদার অড নাম্বার বাট নট এ পারফেক্ট স্কোয়ার, মানে অড নাম্বারকে অড নাম্বারই ফলো করছে, কিন্তু যে অড নাম্বারটা ফলো হবে সেটা কিন্তু পারফেক্ট স্কোয়ার হবে না, তো পারফেক্ট স্কোয়ার তো নয় এমনিতেও, তাহলে এটা মিলে যাচ্ছে। দেন দ্য রেজাল্টেন্ট উইল বি অ্যাডিশন অফ বোথ নাম্বারস, তো তাহলে কি করছি, এখান থেকে অ্যাডিশন করে দেবো, 7 + 3 = 10। মানে এক্ষেত্রে বুঝতে পারছো যে নাম্বারস এর উপর ফ্যামিলিয়ারিটি খুব ভালো হতে হবে। তো 7 আর 3 এখানে যোগ করে এখানে পাচ্ছি কত, আমি 10 পাচ্ছি। তাহলে এটা বেরিয়ে গেল রো 1 এর, এটা বেরিয়ে গেল রো 2 এর। জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য সাম অফ টু রোজ, তাহলে সাম কত হবে, রো 1 আর রো 2 এর আমার তাহলে সাম কত হবে, এখান থেকে সিম্পল ব্যাপার, 22 + 10 32 হয়ে যাবে। এইভাবে আমাকে বার করতে হবে, বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ ওকে, ভেরি নাইস। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন আমি এখানে দিচ্ছি, এই কোশ্চেনটা একটু নিজেরা ট্রাই করো দেখি। ফাইন্ড ডিফারেন্স বিটুইন রেজাল্টেন্টস অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রো। চলো, এটা 7 4 8, এটা হচ্ছে 11 9 13, এরকম করে দুটো রো দেওয়া আছে। এটা একটুখানি ট্রাই করো তো দেখি তোমরা, দেখি কেমন পারছো। এখন আচ্ছা, সলভ কি হয়েছে তোমাদের?
কেউ কি অ্যান্সার বার করতে পেরেছো? এনিওয়ান? হ্যালো? হ্যাঁ, এটার আনসারটা মানে কোশ্চেন অনুযায়ী দেখতে গেলে ফার্স্ট রো এর সাম হচ্ছে 24, হুম আর সেকেন্ড রো এর সাম যখন করব তাহলে কি ওটা 34 ধরবো? হুম ওই হুম। জায়গাটা একটু কনফিউশন হচ্ছে। তোমার ফার্স্ট রো এর সাম এসছে 24, তাই তো? হুম। এটা একদমই ঠিক আছে, মানে ফার্স্ট রো এর রেজাল্টেন্ট, ওটা সাম নয়, ওটা রেজাল্টেন্ট হবে, হ্যাঁ, 24 রেজাল্ট। হবে। আর সেকেন্ড রো এর রেজাল্টেন্ট কত এসছে তোমার? দেখো ফার্স্ট রো এর যদি 24 এসে থাকে, এটা একদম কারেক্ট এসছে আমি বলবো। ঠিক আছে, তো ঠিক আছে, চলো আমি পুরোটাই সলভ করছি, দেখা যাক। ফার্স্ট আর সেকেন্ড রো এর মধ্যে আমাকে ডিফারেন্স বার করতে বলেছে, রো 1 আর রো 2 ডিফারেন্স। তো দেখো 7 4 8 এরকম রয়েছে, মানে 7 আর 4 ফলো করছে, ঠিক আছে। তো 7 আর 4, আমি পুরো ইরেজ করি এটাকে। তো এখানে রয়েছে 7 আছে 4 আছে, মানে অড নাম্বার ইভেন নাম্বার দ্বারা ফলোড। দেখা যাক, ইভেন নাম্বার ফলোড এটা দেখবো না, অড নাম্বার ফলোড বাই এ পারফেক্ট স্কোয়ার এটা দেখবো। অড নাম্বার ফলোড বাই এ পারফেক্ট স্কোয়ার হচ্ছে, দেন রেজাল্টেন্ট উইল বি দ্য ডিফারেন্স অফ স্কোয়ার নাম্বার এন্ড অড নাম্বার। তো ডিফারেন্স করলে 7 আছে, আর ডিফারেন্স করলে কত আসছে? 3 আসছে, 3। একদম ঠিক আছে। 3-এর পর এবার কত আসছে? 3-এর পর দেখো এবার 8 আসছে, 3-এর পর 8 আসছে, তাহলে 3 আর 8-এর এবার কম্বিনেশনটা চেক করবো। 3 আর 8 হলে কি হওয়া উচিত? অড নাম্বার ফলোড বাই ইভেন নাম্বার, এটা ইভেন নাম্বার ফলোড বাই বাদ দাও। অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার, এটাও হবে না। অড নাম্বার ফলোড বাই অ্যানাদার অড নাম্বার হবে না। ইভেন নাম্বার ফলোড বাই হবে না, লাস্টেরটা অড নাম্বার ফলোড বাই অ্যান ইভেন নাম্বার, তাহলে কি হবে? মাল্টিপ্লাইং দ্য নাম্বার, তাহলে 8 আর 3 মাল্টিপ্লাই করলে এটা 24 হবে। ভালো কথা, অর্থাৎ এটা 24, একদম পারফেক্ট, ওয়েল ডান, খুব সুন্দর। পরেরটা হচ্ছে 11 9 আর 13 আসছে, ঠিক আছে। তো প্রথমে 11 আর 9টা দেখি, 11 আর 9 অড নাম্বার ফলোড বাই অ্যানাদার অড নাম্বার, দেখা যাক। দেখো অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার, এটা মিলছে, পারফেক্ট স্কোয়ার হচ্ছে, তাহলে ডিফারেন্স করতে হবে। 11 আর 9 ডিফারেন্স কত আসছে? 2, 2 আসছে। 2 এর সঙ্গে 13, দেখো সিকোয়েন্স গুলো কিন্তু খুব টাফ কিন্তু নয়, একটুখানি ধরে ধরে করলে কিন্তু দেখো ইনস্ট্রাকশন গুলো সহজেই ধরা যাবে। 2 এর সঙ্গে 13 মানে ইভেন নাম্বার ফলোড বাই অড নাম্বার। দেখো ইভেন নাম্বার ফলোড বাই অ্যানাদার অড প্রাইম নাম্বার, তো 13 কি বলো? প্রাইম নাম্বার, তো অবশ্যই 13টা প্রাইম নাম্বার, তাহলে ইভেন নাম্বার ফলোড বাই প্রাইম নাম্বার এটা হচ্ছে, তাহলে রেজাল্টেন্ট অফ দ্য অ্যাডিশন অফ দ্য বোথ নাম্বার। 13 আর দিয়ে যোগ করলে এখান থেকে 15 বেরোলো, তাহলে এটার সিকোয়েন্স আসবে তোমার হচ্ছে 15, রেজাল্টেন্ট আসবে 15। তো বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেজাল্টেন্ট অফ ফার্স্ট এন্ড সেকেন্ড। তো 24 আর 15 আমাকে ডিফারেন্স করতে হবে, কত আসবে বলো? 9 চলে আসবে, 9 অ্যান্সার হবে। আচ্ছা, বাকিরা কি অ্যান্সার কিছু করতে পেরেছিলে? বাকিরা কি বুঝতে পারছো জিনিসটা? এটা একটুখানি আমার কনফার্ম করো, দুজনেই, সুশোভন এবং রাজন্না দুজনেই কনফার্ম করো। বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি ওই আগের ক্রাইটেরিয়া গুলো স্ক্রিনশট নিয়ে নেবো, হয়নি। ওহো, সরি সরি আমিও সরি। এই জন্য না একটু স্লো হয়ে গেছিলাম আর ওহো, আমার তো মাথাতেই ছিল না যে তোমাদেরকে এই সাইডের এটা দিতে হবে, সরি ইয়ার। হ্যাঁ সরি, হ্যাঁ, আমি একদমই মানে বুঝতে পারিনি। সরি সরি, ঠিকই তো, তোমরা এই পেজটা না পেলে কি করে বুঝবে, মাথাতে থাকবে না তো। আচ্ছা আচ্ছা, আমারই ভুল, আমারই ভুল। ওকে ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তাতেও যে একজন সলভ করেছো, মানে ঠিকঠাক ভাবে, মানে বড় ব্যাপার। ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। চলো, আচ্ছা আচ্ছা, এই ক্রাইটেরিয়াটা একটা স্ক্রিনশট তাহলে আপাতত নিয়ে নাও, দাঁড়া পেজটাকে ক্লিন করে দিই। পেজটা ক্লিন করে দিলাম, একটা স্ক্রিনশট টপ টপ করে নিয়ে নাও, হয়েছে? হ্যাঁ। এটার এগেনস্ট একটা কোয়েশ্চেন দিচ্ছি, দরকার পড়লে এই কোয়েশ্চেনটা সমেতই স্ক্রিনশট নিলে ভালো হতো। যাই হোক, আমি লিখে দিচ্ছি কোয়েশ্চেনটা, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রো। কি ডিফারেন্স হবে এখান থেকে? রো দিয়ে দিচ্ছি 5 27 এবং 13, 5 27 এবং 13, আর এটা হচ্ছে 11 49 এবং 9, 11 49 এবং 9। এটা হয়ে গেল তোমার দুখান, ঠিক আছে। এর এবার ডিফারেন্সটা বার করতে হবে, এটা একটা হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে দিচ্ছি, না এটা স্ক্রিনশট নেই। হ্যাঁ। ওকে, ঠিক আছে।
আর একটা কোয়েশ্চেন আমরা এখান থেকে করব, এই সিরিজের লাস্ট কোয়েশ্চেন। দেখি তো গ্রিন কালার দিয়ে লিখি, গ্রিন কালার দিয়ে লিখলে কেমন লাগে একটু দেখি। ভালোই লাগছে। if the sum of the resultant if the sum of the resultants of two rows is 44, then find x, then find x, ঠিক আছে। অপশনস গুলো বলে দিই, এখানে কটা অপশন আছে। এ যদি 3 হয়, বি হচ্ছে 9, অপশন সি হচ্ছে 2, অপশন ডি হচ্ছে 5, and অপশন ই হচ্ছে 10 ও টি, নান অফ দিস, ঠিক আছে। সিরিজটা করে দিচ্ছি 14, 7 এবং 5, 14, 7 এবং 5, 12, x এবং 6, 12, x এবং 6, ঠিক আছে। এটা করতে হবে। দেখো এখানে একটা x ঢুকিয়ে দিয়েছে মাঝখান থেকে। হুম, বলেছে সাম অফ দ্য রেজাল্টেন্ট অফ টু রোজ হচ্ছে 44। তো চলো ট্রাই করা যাক। প্রথমে এই রো 1 এর রেজাল্টেন্টটা বার করে নিই, তারপরে দেখবো। তো 14 আর 7 আছে প্রথমে, ঠিক আছে। 14 আর 7 আছে, দেখা যাক 14 আর 7 কি করে করতে পারি আমরা। 14 আছে, 7 আছে, মানে ইভেন নাম্বার ফলোড বাই অড নাম্বার। দেখো ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার বলেছে, তো অড প্রাইম নাম্বার এটা এখান থেকে হচ্ছে, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট হবে কি অ্যাডিশন অফ দ্য বোথ নাম্বার। তো অ্যাডিশন করলে 14 আর সাথে যোগ করলে 21 হওয়া উচিত, 21। এবার 21 এর পেছনে কি আছে, 21 এর পেছনে ছিল 5 ছিল, লাস্টে 5 আছে, তাহলে 21 আর 5 এর এবার হিসাব করবো। মানে অড নাম্বার ফলোড বাই অ্যানাদার অড নাম্বার বা প্রাইম নাম্বার যাই হয়। ইভেন নাম্বার ফলোড বাই এটা হবে না। অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার, এটাও হবে না। অড নাম্বার ইজ ফলোড বাই অ্যানাদার অড নাম্বার বাট নট এ পারফেক্ট স্কোয়ার, এটা হবে, এটা হবে। odd number followed by another odd number not a perfect square, then the resultant will be addition of both numbers, তাহলে এখানেও অ্যাডিশন হবে। 21 আর 5 যোগ করলে এটা হয়ে যাচ্ছে 26, 26 আসছে। 26 মানে রো 1 এর পুরো রেজাল্টেন্ট পেলাম 26। এবার দুটো রো এর তোমার সাম অফ রেজাল্টেন্টস কি বলেছিল, 44 বলেছিল। তাহলে এর রেজাল্টেন্ট কত হবে, 44 থেকে যদি 26 মাইনাস করি তাহলে রো 2 এর টাইম পেয়ে যাবো। এটা চলে আসছে 26, এটা 34 আর 10 44, 18 চলে আসছে। তাহলে এর রেজাল্টেন্ট হওয়া উচিত আমার 18, ঠিক আছে। ঠিক কি না বলো, এর রেজাল্টেন্ট আমার 18 হওয়া উচিত। হ্যাঁ। তাহলে এক্স এর একটা এমন ভ্যালু হতে হবে যেন আমি রেজাল্টেন্টটা 18 আনতে পারি। এটা কি করতে হবে, আমাকে অপশনস গুলো থেকে একটু চেক করে দেখে নিতে হবে। তো এই সাইড থেকে অপোজিট থেকে চেক করতে করতে আসছি। যদি 5 হয়, যদি 12-র পরে যদি 5 থাকে, তাহলে কি হওয়া উচিত, 12, 5 এরকম যদি থাকে তাহলে করে কি হওয়া উচিত, 12, 5 হলে আমার ইভেন নাম্বার ফলোড বাই অড নাম্বার, ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার, এটা হওয়া উচিত। রেজাল্টেন্ট উইল বি অ্যাডিশন অফ বোথ নাম্বার, তাহলে এটা হবে তোমার 17, 17 হবে। 17 এর পর কত আসছে, আমার এখানে 6 আসছে লাস্টে, ঠিক আছে। এটা আমি এখানে লিখেই রাখছি, 12, x এবং 6। তাহলে 17 এর সঙ্গে আমার 6 এর কম্বিনেশন করতে হবে, মানে অড নাম্বার ফলোড বাই ইভেন নাম্বার। অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার হবে না, অড নাম্বার ফলোড বাই অ্যানাদার অড হবে না, এটা ইভেন নাম্বার বাদ। অড নাম্বার ফলোড বাই এন ইভেন নাম্বার, রেজাল্টেন্ট উইল বি মাল্টিপ্লাইং অফ বোথ নাম্বার। মাল্টিপ্লাই করা মানে 17 ইন্টু 6, আমার চাই কত, রেজাল্টেন্ট আমার দরকার কত বলতো, আমার দরকার ছিল 18 দরকার ছিল, 18। কিন্তু 18 তো এখান থেকে আসবে না, 17 6 করা মানে অনেক বেশি চলে আসছে, তাহলে অপশন নাম্বার এটা বাদ। এই অপশনটা আমার এখান থেকে বাদ হয়ে গেল। এইভাবে আমাকে অপশন এলিমিনেট করে করে চেক করতে হবে, ঠিক আছে। এই অপশনটা তো আমার হয়ে গেল বাদ, এ কাজ করলো না, এটা বাদ হয়ে গেল। এবার 2 দিয়ে চেক করে দেখি, 12, 2 আর 6 হবে নাকি। 12, 2 এবং 6। তো প্রথমে 12 আর 2 মানে অড ইভেন নাম্বার ফলোড বাই অ্যানাদার ইভেন নাম্বার। তো কোনটা হচ্ছে, এতক্ষণ আস্তে আস্তে দেখবে করতে করতে না মাথায় সেট হয়ে যাবে কোথায় কোনটা আছে। ইভেন নাম্বার ফলোড বাই ইভেন নাম্বার, ইভেন নাম্বার ফলোড বাই অড, অড নাম্বার, অড নাম্বার ইভেন নাম্বার ফলোড বাই অড নন প্রাইম নাম্বার। তো এই কেসটাই নেই, দেখো ইভেন নাম্বার ফলোড বাই অ্যানাদার ইভেন নাম্বার এরকম কোনো কেসই নেই, তাহলে এটা প্রথমেই বাদ, এটা করারই দরকার পড়লো না। ঠিক আছে, কেস নেই যখন তাহলে আমি কি করবো, এটা অ্যাপ্লিকেবল হবে না, বাদ হয়ে গেল এটা, ঠিক আছে। এবার অপশন বিটা চেক করি, 9 যদি থাকে আমার 12, 9, 6, 12, 9 এবং 6। তো প্রথমে 12 আর 9 কে চেক করবো, ইভেন নাম্বার ফলোড বাই অড নাম্বার, ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার, অড প্রাইম নাম্বার তো হবে না।
আর কি আছে, ইভেন নাম্বার ফলোড বাই অ্যানাদার অড নন প্রাইম নাম্বার, এইটা হবে অড নন প্রাইম নাম্বারের কেসটা মিলছে। দেন রেজাল্টেন্ট উইল বি ডিফারেন্স অফ দ্য অড নাম্বার এন্ড ইভেন নাম্বার। তো ডিফারেন্স করতে হবে, তো 12 আর 9 ডিফারেন্স করলে 3 আসবে। 3 এর পর এবার কাকে বসাবো, 6 কে বসাবো। তাহলে অড নাম্বার ফলোড বাই ইভেন নাম্বার, অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার, এটা হবে না। অড নাম্বার ফলোড বাই অ্যানাদার অড নাম্বার হবে না। অড নাম্বার ফলোড বাই অ্যান ইভেন নাম্বার, এটা হবে। রেজাল্টেন্ট উইল বি মাল্টিপ্লাইং অফ বোথ নাম্বার। তাহলে 6 3 18, এই যে 18 দরকার ছিল, আমি 18 পেয়ে গেছি। তাহলে অপশন বিটা আমার এখান থেকে রাইট হচ্ছে। ওকে, অপশন বিটা আমার এখান থেকে ফলো করছে, এইটা হবে। তা এইরকম টাইপের এক্স দিয়ে যদি কোয়েশ্চেন থাকে তাহলে তখন আমরা এরকম করে সলভ করতে পারবো, এরকম কিছু টাইপস এর কোয়েশ্চেন। আর এরকম লিমিটেড কিছু সিকোয়েন্স, লিমিটেড কিছু টাইপস তার মধ্যেই থাকবে, হ্যাঁ, তার থেকে বেশি ঝামেলার কিছু নেই। ওকে, বোঝা গেল? সবাই বলা একটু, জানাও একটুখানি আমাকে, বুঝলে নাকি? হ্যাঁ ওকে, ভেরি গুড। তো এতে করে আমাদের ফাইনালি অর্ডারের মানে আমাদের কি চ্যাপ্টার হলো যেন, এটা সিরিজ, আলফা নিউমেরিক সিরিজ। আলফা নিউমেরিক সিরিজের যা যা রকমের জিনিসপত্র হয় সবকিছুই হলো আমাদের এখান থেকে কমপ্লিট, ঠিক আছে। আর আমাদের এখান থেকে কিচ্ছু কিন্তু দেখার নেই। নতুন চ্যাপ্টার এবার আমাদের যেটা হবে কোডিং ডিকোডিং। এবার তোমাদেরকে যেটা বলবো, যে রিজনিং এর বই একটুখানি ফলো করো। বই ফলো করে হচ্ছে ওই এক্সারসাইজ পেপারে গিয়ে, এক্সারসাইজ সেকশনে গিয়ে এই চ্যাপ্টারের এক্সারসাইজ গুলো একটু সলভ করো, হ্যাঁ। আলফা নিউমেরিক সিরিজ, আলফা নিউমেরিক সিরিজ এর চ্যাপ্টারের এক্সারসাইজ গুলো তোমরা একটু সলভ করো। তাহলে করে কি হবে, যেগুলো শিখলে না সেগুলোর প্রপার অ্যাপ্লিকেশন হবে, তোমরা নিজেরা অ্যাপ্লিকেশন করবে। নিজেরা যতক্ষণ অ্যাপ্লিকেশন করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না যে কোথায় কি ফাঁক রয়েছে না রয়েছে, তোমরা কতটা শিখেছো না শিখেছো ওটাই। এটা একটা সেলফ মানে মানে ইভ্যালুয়েশনের মতন তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো ওটা কিন্তু একটু প্লিজ করো, এটা আমার মানে রিকোয়েস্ট। নইলে পরে আমি যে প্যাটার্নে পড়াতে চাইছি না, যেরকম আউটকাম এক্সপেক্টেড, সেই আউটকাম গুলো আমি তোমার থেকে পাবো না, তোমরাও স্যাটিসফ্যাকশন পাবে না একটা টাইম পর। হুম, ওকে। আচ্ছা, নেক্সট আমাদের কোডিং ডিকোডিং এর চ্যাপ্টার হবে। আজকে আমি জাস্ট একটা বেসিক জিনিস শুরু করছি, কারণ যেহেতু মাঝখানে পুরো 1 উইকের একটা গ্যাপ পাবে, তো 1 উইকে তোমরা এগুলো তৈরি করে নিতে পারবে। তাই জন্য এটা জাস্ট তোমাদেরকে আমি বেসিকটা একটা জিনিস দিয়ে রাখছি, এইটা তোমরা তৈরি করে নাও 1 সপ্তাহে। কোডিং ডিকোডিং এর হচ্ছে কি, কিছু জিনিস আমাকে বুঝতে হবে যেটা লেটারের র্যাঙ্ক সম্বন্ধিত, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম। এই চ্যাপ্টারের সম্বন্ধেও বলেছিলাম যে এ হচ্ছে শুরু, জেড হচ্ছে শেষ। এর ফরওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে 1, জেড এর ফরওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে 26। আবার যদি ব্যাকওয়ার্ড থেকে দেখি, ব্যাক সাইড থেকে যদি দেখি, ব্যাকওয়ার্ড সাইড থেকে, তাহলে কি হচ্ছে, জেড থেকে আমি যাচ্ছি এ তে, তো জেড এর তখন ব্যাকওয়ার্ড র্যাঙ্ক হবে 1 আর এ এর ব্যাকওয়ার্ড র্যাঙ্ক হবে 26, এরকম করে উল্টে যাবে জিনিসটা, ঠিক আছে। একটা সিকোয়েন্স হয়, এইটা মাথায় রাখবে, ই জ টি, এই ওয়ার্ডটা মাথায় রাখবে, ই জ টি, এটা একটা ট্রিক, হ্যাঁ। ই এর র্যাঙ্ক হচ্ছে 5, এগুলো সব ফরওয়ার্ড র্যাঙ্ক, হ্যাঁ, এগুলো সব হচ্ছে এদের ফরওয়ার্ড র্যাঙ্ক। প্রত্যেকটা লেটারের আমাকে এখানে র্যাঙ্ক মাথায় রাখতে হবে। ই এর র্যাঙ্ক 5, 10, 15, 20 এবং 25, সব হচ্ছে 5-এর মাল্টিপেলে, 5, 10, 15, 20, 25। এই ইজটি, এই ওয়ার্ডটা মাথায় রাখলে পরে ই এর হচ্ছে 5, জে এর হচ্ছে 10, ও হচ্ছে 15, টি হচ্ছে 20, ওয়াই হচ্ছে 25, এরকম করে আমরা র্যাঙ্ক মনে রাখতে পারবো। এটা একটা খুব সুবিধা, ঠিক আছে। তাই ইজটিটা একটা সুবিধা তোমাদের মাথায় রাখার জন্য। আচ্ছা, ব্যাকওয়ার্ড র্যাঙ্ক বার করার ফর্মুলা আগের ক্লাসেও শিখিয়েছিলাম। তো ব্যাকওয়ার্ড র্যাঙ্কের এখানে একটা ফর্মুলা লাগতে পারে, এটা আমি বলে রাখছি। ব্যাকওয়ার্ড র্যাঙ্ক বার করার জন্য অলওয়েজ 27 মাইনাস ফরওয়ার্ড র্যাঙ্ক, এটা বলেইছিলাম, এটা আবারও এখানে অফিসিয়ালি লিখিয়ে দিলাম, ঠিক আছে। এইগুলো কিছু জিনিস যাচ্ছে, চাইলে স্ক্রিনশট নিতে পারো এই জিনিসগুলো। স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে। হ্যাঁ হুম। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একদম এ থেকে জেড পর্যন্ত লেটার গুলো মনে রাখার একটা ছোট টেকনিক শিখিয়ে যাচ্ছি। দেখো ভালো, এটা দেখার সব মানে মানে লেখা বা স্ক্রিনশট নেওয়ার থেকে এটা অবজার্ভ করাটা বেশি ইম্পর্টেন্ট হবে। এর র্যাঙ্ক ফার্স্ট, এটা আমরা সকলেই জানি। বি এর র্যাঙ্ক সেকেন্ড, এটাও আমরা সকলেই জানি, চাপ নেই। সি তো থার্ড, এটাও আমরা মোটামুটি জানি। ডি এর র্যাঙ্ক হবে ফোর্থ, এটা আমরা জানি। ই এর র্যাঙ্ক হবে ফিফথ, এটা আমরা জানি। বা না জানলেও এই যে ই জ টি, যেটা দেখে শিখেছিলাম, ই জ টি থেকে ই এর র্যাঙ্ক পেয়ে যাবে।
আচ্ছা, ইজটি থেকে ই এর যখন র্যাঙ্ক হবে 5th 5 জানি, তো এফ হচ্ছে ই এর জাস্ট পরে, তো 6 বুঝতে পারবো, এটা মনে রাখতে পারবো কি ই এর জাস্ট পরে, ই এর পরে, এই ভিত্তিতে আমি এটাও মাথায় রাখতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে আসল খেলা শুরু। এফ এর পর দেখো জি, জি তো জি এর র্যাঙ্ক হবে 7, কি করে মাথায় রাখবো? জি লেটারটা দেখো, জি, এই দেখো জি এর সঙ্গে একটা 7-এর মতো লেজ লেগে আছে, এইটা দিয়ে মাথায় রাখতে পারবো জি হচ্ছে 7th। এটা আমি পাশে এখানে ছোট করে এঁকে রাখছি যে জি 7, জি এর র্যাঙ্কটা এরকম করে আমরা মাথায় রাখতে পারবো। এইচ, এইচ হবে কি? এইচ হবে এখান থেকে 8, কি করে মাথায় রাখবো? এইচ হবে 8, দেখো এইচ লেটারটা এরকম, এর মাথায় একটা গোল্লা নিচে একটা গোল্লা বসে দিলে 8 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এরকম করে পিকচারাইজ করার মতন যদি তুমি করো, তাহলে করে মাথায় থাকবে ইজি। আই হচ্ছে কি? আয়ের র্যাঙ্ক হচ্ছে 9, এটা আমি স্পেশালি মনে রেখেছিলাম কি করে বলতো, কম্পিউটার একটা প্রসেসর i9 প্রসেসর, আমি এইভাবে মনে রেখেছিলাম i9 প্রসেসর। যেমন ইন্টেল i5 প্রসেসর হয়, i3 হয়, i7 হয়, আমি মনে রেখেছি i9 প্রসেসর। আমি আদৌ জানি না i9 প্রসেসর হয় নাকি, আমি জাস্ট এমনি ধরে রেখেছি i9। আচ্ছা, এইচ আই, আই এর পর হচ্ছে জে, জে হচ্ছে তোমার 10th, আর জে ও মনে রাখতে পারবো আমি কোত্থেকে? ই জ টি, এটা থেকে আমি জে মনে রাখতে পারবো, ঠিক আছে। কে, কে এর র্যাঙ্ক হচ্ছে 11, আইপিএল একটা টিম ছিল কিংস 11 পাঞ্জাব, এই ওয়ার্ডটা মাথায় রাখলে পরে কে টা মাথায় থাকবে, কে ফর কিংস, কিংস 11 পাঞ্জাব, এরকম করে মাথায় রাখতে পারো। আচ্ছা, এল, এল হচ্ছে 12, এটা মাথায় রাখার আমি একটা প্রসেস শিখেছি দুরকম ভাবে। একটা হচ্ছে এই যে 12 এর যে 2টা, এটার মধ্যে একটা এল মতন শেপ আছে, অথবা কে এর জাস্ট পরে আসছে, কে এর পরে আসছে, কিংস 11 পাঞ্জাব থেকে কে মনে থাকবে, আর কে এর পরে যাচ্ছে এল, তাহলে 11-এর পরে 12, এটা মনে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার, কি আসছে? এম আসছে, কোথায় গেল এম? এইখানে আছে এম। এম এর র্যাঙ্ক হচ্ছে আমার 13, কি করে মনে রাখবো? এমটাকে একটু ঘুরিয়ে দাও, দেখো এরকম করে ঘুরিয়ে দাও, 3 হয়ে যাচ্ছে, এর জাস্ট আগে একটা 1 লাগিয়ে দিলাম, 13। তো এরকম করে আমি মনে রাখতে পারি যে 13th র্যাঙ্ক, এমটাকে ঘুরিয়ে দিলাম। এবার তোমরা বলতে পারো এমটাকে ঘুরিয়ে দাদা থার্ডও তো হতে পারে, কিন্তু থার্ড আমাদের মাথায় আসবে না, কারণ আমরা অলরেডি জানি এবিসি থার্ড সিতে নিয়ে নিয়েছি অলরেডি। হুম আচ্ছা, একইভাবে এন, এন হবে তোমার 14, কারণ এম কে এভাবে যদি 13 মনে রাখি, তাহলে এন হচ্ছে এম এর পরে, এম এর জাস্ট পরে, সেই হিসেবে মনে রাখতে সুবিধা হবে। ও, ও এর র্যাঙ্ক হচ্ছে তোমার 15, এটা মনে রাখবো ইজটি। পি, পি এর র্যাঙ্ক হবে কত? 16, এটা দুভাবে মনে রাখা যায়, ও এর জাস্ট পরে পি, এভাবেও মনে রাখা যেতে পারে, অথবা পিটাকে যদি একদম উল্টে দাও, তাহলে দেখো পিটা এই এরকম হয়ে যাচ্ছে, কিছুটা 6 মতন একটা ভাব চলে আসছে উল্টে দিলে পরে, হ্যাঁ মানে এটাকে সোয়াপ করলে 6 চলে আসবে। বা সহজে তোমরা মাথায় রাখতে পারো যে ও এর জাস্ট পরে আসছে, ও এর পরে এরকম করেও মাথায় রাখতে পারো, যেমন করে সুবিধা। আমি মাথায় রাখতাম যে ও এর পরে আসছে পি, তো সেই হিসেবে 16 হয়ে যাচ্ছে। আচ্ছা, পি এর পর আসছে তোমার কত? কিউ, কিউ, কিউ এর র্যাঙ্ক হচ্ছে তোমার 17, কিউটাও কিছুটা জি এর মতো, জি এর যেমন দেখো 7 এর মতন একটা লেজ আছে, তুমি ভালো করে দেখো কিউ তো এরকম করে এই যে 7 এর মতন একটা লেজ আছে, এরকম করে মাথায় রাখতে হবে। এবার জি এর ক্ষেত্রে 7th হচ্ছে, কিউ এর ক্ষেত্রে 17, এটা কি করে মাথায় রাখবো? ভেরি ইজি, 7, প্রথমে কে আসছে? জি আসছে, প্রথমে কে আসছে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে জি আসছে, তো এই 7 প্রথমে জি কে দিলাম, 7-এর পরে পেছনে 7 বিশিষ্ট তোমার সংখ্যা কি? 17 আসছে, সেটা কাকে দেবো? কিউ কে দেবো, কারণ জি এর পরে কিউ আসছে। এইরকম ভাবে কিছু নিজেদেরকে একটুখানি মানে বুঝে নিতে হবে। আচ্ছা, আর, আর এর র্যাঙ্ক হচ্ছে তোমার 18, আর কি করে মাথায় মাথায় রাখবো? আর তো মাথায়, এক তো মাথায় রাখতে পারো যে কিউ এর পর, আরেকটা মাথায় রাখতে পারো, আর রেটেড মুভি একটা হয়, ঠিক আছে, আর রেটেড মুভি, আর রেটেড মুভি মানে হচ্ছে 18+ এজের যারা, তারাই একমাত্র দেখতে পারে, খুব মানে খুন খারাপা, বা হয়তো খুব ভায়োলেন্স আছে সিনেমার মধ্যে, খুব অ্যাকশন আছে, এরকম টাইপের জিনিসপত্র, ঠিক আছে। তো ও করো, ওরকম করে মাথায় রাখতে পারো 18+ বা এরকম করে মাথায় রাখতে পারো। আর পি কিউ আর এর পর হচ্ছে এস, এস এর র্যাঙ্ক হবে তোমার 19, ঠিক আছে। তো এস এর র্যাঙ্ক 19 কি করে মাথায় রাখবো? এস এর র্যাঙ্ক 19 তোমাদের যেমন স্যামসাং গ্যালাক্সি S9 হয়, S9 ফোন হতো, তা আমি S19 মানে S19 গ্যালাক্সি ফোন এরকম করে মাথায় রেখেছি, S19 গ্যালাক্সি ফোন এরকম করে মাথায় রেখেছি। তো যেমন করে খুশি, এটা কিছু ট্রিক্স আমার নিজের মতন করে তৈরি করে নাও, তোমরাও নিজের মতন করে বানিয়ে নিতে পারো। টি এর র্যাঙ্ক হবে তোমার 20th, এটা সহজেই মনে রাখা যাবে, T20, T20 ক্রিকেট, T20 ক্রিকেট থেকে এটা মাথায় রাখতে পারি, 2020। আচ্ছা, এস টি, ইউ,
ইউ হবে কত, বা ইজটির থেকেও তোমার ই মাথায় থাকবে, ইজটি থেকেও টিটা মাথায় থাকবে। ইউ হবে তোমার 21st। এটা কি করে মাথায় রাখবো, সহজ উপায়, টি এর পরে, কারণ টি কোনোদিনই ভুলবেন, টি এর পরে তাহলে ইউ, এটা মাথায় থাকবে 21st। ইউ এর পর ভি, ভি হবে 22nd। এটা মাথায় রাখার ইজি প্রসেস আছে। দেখো 22 এর, এই যে দেখো দুটোই দেখো ভি এর আকৃতিতে লেখা যাচ্ছে, দুটোই 2 আর 2, একটু ঘুরিয়ে রাখলে ভি এর আকৃতিতে লেখা যাচ্ছে। তো এরকম করে মাথায় রাখতে পারি যে ভি হবে 22 বা 22nd, ঠিক আছে। ডাব্লিউ, ডাব্লিউটাকে তুমি পাল্টা ঘুরিয়ে দাও, ডাব্লিউ র্যাঙ্ক হবে তোমার 23rd, ডাব্লিউটাকে পাল্টা ঘুরিয়ে দাও, তাহলে দেখো এটাতেও 3 মতন এটা চলে আসছে, তার আগে 2 বসিয়ে দাও। এবার কেন এম এর ক্ষেত্রে 13 দিলাম, ডাব্লিউর ক্ষেত্রে 23 দিলাম, এম অবশ্যই আগে আসে তাই এম কে 13 দিলাম, ডাব্লিউ অবশ্যই পরে আসে তাই ডাব্লিউ কে 23 দিলাম। ঠিক যেভাবে জি এর ক্ষেত্রে 7 আর কিউ এর ক্ষেত্রে 17 হলো, সেইভাবে মাথায় রাখতে পারো। ডাব্লিউর পর আসছে এক্স, এক্স হচ্ছে তোমার 24th। এক্স কি করে মাথায় রাখবো, ডাব্লিউ যদি মাথায় থাকে তাহলে ডাব্লিউর জাস্ট পরে হচ্ছে এক্স, ডাব্লিউর পরে এরকম করে মাথায় রাখতে পারি, ডাব্লিউর পরে। অথবা তোমার আহ ডাব্লিউর পরে মাথায় রাখাটা ইজি হবে। এবার হচ্ছে ওয়াই, ওয়াই হবে তোমার 25th। ওয়াই 25th কি করে মাথায় রাখবো, ই জ টি, ই জ টি থেকে ওয়াইটাও মাথায় থাকবে। আর জেড হচ্ছে সবার লাস্ট, সবার লাস্ট, এটা ভুলবে না চট করে, 26 ওটা সবার লাস্ট, তো লাস্ট হিসেবে এটা মনে পেয়ে যাবে। তো এইটা হচ্ছে তোমার টোটাল এই অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স। কিছু ট্রিক্স সহ আমি বলে দিলাম, এই ট্রিক্স গুলো ফলো করে তোমরা মাথায় রাখতে পারো। তো এই পেজটার পুরো স্ক্রিনশট একটা নিয়ে নাও, আগেরটা স্ক্রিনশট নিয়েছিলে তো, এই যে একটা স্ক্রিনশট নিয়ে নাও, একজনই নাও, সেই গ্রুপে শেয়ার করে দিও, হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল অ্যালফাবেটিক্যাল র্যাঙ্কিং গুলো মাথায় রাখার একটা টেকনিক গেল। আচ্ছা, আর একটা লাস্ট জিনিস যেটা দেখিয়ে রাখবো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে রিভার্স লেটার্স, রিভার্স লেটার্স, রিভার্স লেটার্স কি হয়, এর রিভার্স লেটার হয় তোমার জেড। কেন, শুরুর দিক দিয়ে দেখো এ প্রথমে, শেষের দিক দিয়ে জেড প্রথমে। ঠিক একই ভাবে বি এর রিভার্স লেটার হয় কি, বি এর রিভার্স লেটার হয় ওয়াই, কারণ শুরুর দিক দিয়ে সেকেন্ডে বি, শেষের দিক দিয়ে সেকেন্ডে ওয়াই, এরকম করে পুরো সিকোয়েন্স হয়। সি এক্স হবে, ডি ডাব্লিউ হবে, ই ভি হবে, আচ্ছা, এফ ইউ হবে, ঠিক আছে, ই এফ জি, তারপরে জি টি হবে, জি এইচ এস হবে, আই আর হবে, আচ্ছা আই জে কিউ হবে, ঠিক আছে, এখান থেকে কে পি হবে, এখান থেকে এল ও হবে, এম এন হবে, ব্যাস শেষ। আর কিন্তু নেই। এটাও মনে রাখার একটা গল্প আছে, দেখো গল্পটা হচ্ছে আজাদ, এ জেড, এখান থেকে আসছে আজাদ, আজাদ, আ বয়, বি ওয়াই থেকে আসছে বয়, ক্র্যাকস, ডিউ, ক্র্যাকস, এই সি আর এক্স থেকে আসছে ক্র্যাকস, ক্র্যাকস, আর এটা হচ্ছে ডিউ, ডিউ মানে হচ্ছে মাউন্টেন ডিউ, ঠিক আছে, ক্র্যাকস ডিউ, ইভেন, ইভেন ইন ফুল, এটা গেল ইভেন, আর এফ ইউ থেকে আসছে ফুল, অ্যাট জিটি রোড। ভুলভাল স্টোরি, বেসিক্যালি এই স্টোরিটার কিন্তু কোনো মানে নেই, হ্যাঁ, জাস্ট এটা আমি এরকম করে শুরু থেকে মনে রেখেছি এবং এতে করে আমার একরকম মানে ওই মাথায় থেকে গেছে আর কি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জিটি রোড, তোমরা চাইলে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস গুলোকে যদি মাথায় রাখতে পারো তাহলে করেও হবে। জিটি রোড, আচ্ছা, হি ক্রসেস ইন হাই স্পিড, হি ক্রসেস ইন হাই স্পিড, এই হাই স্পিড হচ্ছে এইচএস, হাই স্পিড, এটাকে লিখতে পারো হাই স্পিড এইচ এস, অথবা এটাও মাথায় রাখতে পারো, আমি এটাকে এইচএস এক্সাম, এইচএস এর পরীক্ষা হয় সেই হিসেবে এইচএস এক্সাম হিসেবে মাথায় রেখেছি, ঠিক আছে।
প্রসেস ইন হাই স্পিড ইন্ডিয়ান রেলওয়ে। কি স্টোরি, আমি আজ অব্দি বুঝলাম না, এটা কোনো মানেও নেই, কিন্তু শুরু থেকে করতে করতে এটা কি করে সেট হয়ে গেছে মাথায়। আইআরটাকে আমরা ধরতে পারি ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে। টু মিট দ্য টু মিট দ্য এগুলো জাস্ট এমনি কনজাংশন হিসেবে ইউজ করা হয়েছে, না তো করে স্টোরিটার মানে থাকবে না। টু মিট দ্য জাঙ্গল কুইন, কে জাঙ্গল কুইন, কোথায় কি চলে আসলো, আই ডোন্ট নো, বাট এটা হচ্ছে জে কিউ। জে কিউ থেকে মাথায় রাখতে পারে জাঙ্গল কুইন, ঠিক আছে। জাঙ্গল কুইন ইন কানপুর। কানপুর মানে হয়ে গেল কেপি। কেপি, কানপুর। হয় এভাবে মাথায় রাখতে পারো, অথবা হচ্ছে কানপুর কেপি মাথায় রাখার আরেকটা টেকনিক আমি ইউজ করতাম। টিভিতে প্রচুর অ্যাড দেয়, কমলা পসন্দ পান মশালা, কমলা পসন্দ, ঠিক কমলা পসন্দ পান মশালা, ওই থেকে আমি কেপি মাথায় রেখেছিলাম, এটাও করতে পারো। আচ্ছা, তারপরে বলেছে ইন লাভ হি ফেল ইন লাভ উইথ হার। তো এল ও, এটা LOVE, লাভ থেকে এলও মাথায় রাখো, উইথ হার। আর হি ওয়াজ আ ম্যান, হি ওয়াজ আ ম্যান, ম্যান MRN থেকে এটা মাথায় রাখতে পারো, অথবা সিম্পল ব্যাপার, MRN পর পর আসে রিভার্স লেটারে, সেটাও ইজিলি মাথায় থাকবে। তো এইটা একটা সিকোয়েন্স বললাম। এরকম করে নর্মালি যদি মাথায় রাখতে চাও, আজাদ, বয়, ক্র্যাক্স, ডিউ, ইভেন, ফুল, জিটি রোড, হাই স্পিড অথবা HS এক্সাম, ইন্ডিয়ান রেলওয়ে IR, জঙ্গল কুইন JQ, কমলা পসন্দ বা কানপুর KP, লাভ LO, ম্যান MN। একটু প্র্যাকটিস লাগবে, বাট এরকম করে একটুখানি সিকোয়েন্স ধরে বা নিজেরাও যদি কোনো রকম বুদ্ধি লাগিয়ে নিজেদের মতন কিছু মনে রাখার কৌশল বার করতে পারো, সেই কৌশল দিয়ে তোমরা এটাকে ট্যাকেল করতে পারো। তো এইটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে, রিভার্স লেটার্স কি কি হয় সেটা মাথায় রাখতে হবে। এই পুরো লেটারের যে তোমার র্যাঙ্কিং গুলো সেটা মাথায় রাখতে হবে। ফরওয়ার্ড র্যাঙ্ক মাথায় রাখলেই তোমরা ব্যাকওয়ার্ড র্যাঙ্ক 27 দিয়ে মাইনাস করে বার করতে পারবে। ব্যাকওয়ার্ড র্যাঙ্ক নিয়ে চিন্তা করতে হবে না, শুধু ফরওয়ার্ড র্যাঙ্কটা মাথায় রাখ, ঠিক আছে। এই পেজটা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা অদৃশা, তুমি না স্ক্রিনশট গুলো যে দিচ্ছ, ঠিক আছে প্রবলেম নেই, বাট আমি তোমাদেরকে বলবো সবাইকে নেক্সট ক্লাস থেকে একটু প্লিজ তোমরা ইয়ে করো, হুম, ল্যান্ডস্কেপ মোডে ফোন গুলোকে রেখো। ল্যান্ডস্কেপ মোডে রেখে স্ক্রিনশট নিয়ে তাতে করে সুবিধা হবে, তোমরাও ফুল স্ক্রিনে ভালো দেখতে পাবে, স্ক্রিনশট গুলো ভালো কোয়ালিটির আসবে। আচ্ছা, তো এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আই হোপ। হ্যাঁ। তো দিস ইজ এন্টায়ার ডিসকাশন। আমি রেকর্ডিংটা এখান থেকে স্টপ করছি আপাতত।